আসসালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন সেশনে। সামনেই কিন্তু প্রফ বলতে আমাদের মধ্যে কিন্তু অনেক ভয়ভীতি সহ আরো অনেক কিছু কাজ করে। সেই ভয়ভীতিকে দূর করার জন্য প্রথম প্রফের যে ফিজিওলজি টপিক রয়েছে, সেখানে একটি অসাধারণ লেকচার নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সাজিদ ভাইয়া। ভাইয়া জি ভাইয়া, আপু শিক্ষারত আসসালামু আলাইকুম। আছেন, শিক্ষারত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, এবং আমাদের সাথে আজকে আলোচনা করবেন জেনারেল ফিজিওলজি নিয়ে, এবং ডিসকাশন করবেন ব্রিফলি, যাতে হচ্ছে জুনিয়র যারা রয়েছে তাদের কনসেপশন অনেক ভালো ক্লিয়ার হবে এবং অনেক কিছু শিখবে। ভাইয়া খুবই নিজের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে অতিবাহিত করে এত সুন্দর সেশন দিচ্ছেন, সেজন্য তো আন্তরিকভাবে ধন্যবাদ থাকলোই ভাইয়ার জন্য। পাশাপাশি যে কেউ যে কোন ধরনের কোশ্চেন করতে পারো কমেন্ট করার মাধ্যমে, অবশ্যই সাজিদ রিপ্লাই দিবে বা এটা সলভ করার চেষ্টা করবে পরবর্তী ক্লাসে। আমি আর ইন্ট্রোকে না বাড়িয়ে সরাসরি সাজিদের কাছে চলে যাব। শুরু করতে পারো সাজিদ। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে ফিজিওলজি রিভিউ প্লাস রিটেন যে সিরিজটা, সেই সিরিজের আজকের আরো একটা রিভিউ ক্লাস জেনারেল ফিজিওলজি, এই ক্লাসটা নিয়ে থাকছি আমি তোমাদের সাথে, কে এম এস সাজিদ ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18। তো যারা ফার্স্ট প্রফ এক্সামিনিরা, তোমরা যারা আমাদের এই সিরিজটা ফলো করছো, তোমরা জানো যে আমি অলরেডি ফিজিওলজির এই জেনারেল ফিজিওলজির যে পার্টটা আছে, আমাদের সাধারণত থাকে যে প্রত্যেকটা কলেজেরই আইটেম কার্ডের ফার্স্ট কার্ড যেটা থাকে জেনারেল ফিজিওলজি প্লাস ব্লাড, তো তার প্রথম 5টা কি 6টা আইটেম থাকে হচ্ছে জেনারেল ফিজিওলজি। তো এই অংশটার উপর আমার অলরেডি রিটেন সেশন নেওয়া হয়ে গিয়েছিল, কজ আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এক্সিস থেকে একটা রিভিউ সেশন তোমাদের জন্য আয়োজন করা হয়েছিল, তবে আনফরচুনেটলি কিছু কারিগরি সমস্যার কারণে আমরা ভেবেছি যে পরে না, সেটা একটু প্রবলেম হচ্ছে। তো তাই আমি দেখলাম যে না, তোমাদের আসলে এই রিভিউ সেশনটা একটু ভালো করে নেওয়া দরকার, তাই কারিগরি ত্রুটিগুলো দূর করে আমি তোমাদের সামনে এই রিভিউ সেশনটা আরো একবার প্রেজেন্ট করতেছি। তো আশা করি আজকের রিভিউ সেশনটা যদি তোমরা ঠিকমতো ফলো করো, এই জেনারেল ফিজিওলজি যে 4টা-5টা আইটেম আছে, এখান থেকে যে কোশ্চেন গুলো হতে পারে, রিটেন সেশনে তো আমি তোমাদের সাথে আলোচনা করেছি রিটেন কোশ্চেন গুলো নিয়ে, তো এখানে আমি একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর আশা করি যে আজকের রিভিউ সেশনটা পরে তোমাদের এই 4টা-5টা আইটেম নিয়ে, কোনো 5টা-6টা আইটেম নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ ইনশাল্লাহ থাকবে না। মেনলি সাজেশন আকারে একটু বলার চেষ্টা করবো। তো কথা না বাড়াইয়া প্রথমেই যদি ফিজিওলজি জেনারেল ফিজিওলজি থেকে বলতে হয়, তাহলে আমাদের প্রথমে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফিজিওলজি। এখান থেকে মূলত আমাদের যেটা পড়তে হয় যে ফিজিওলজির সংজ্ঞাটা, হ্যাঁ, যে ডিফাইন ফিজিওলজি, আমাদের সুন্দর গাইডলাইনের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি খামাখা রিপিট করব না। এটা মোটামুটি তোমরা যে যেখান থেকে যা পড়াশোনা করছো সবখানে একটাই কথা লেখা, গাইডলাইনের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। আর সাথে যেরকম পড়তে পারো যে কি ব্রাঞ্চ গুলো আছে, ফিজিওলজি কি ব্রাঞ্চ গুলো আছে, এটা জাস্ট অবজেক্টিভের জন্য আমরা একটু পড়ি, যে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি, আর আমরা যেটা নিয়ে পড়াশোনা করতেছি হিউম্যান ফিজিওলজি, এগুলোই হচ্ছে মোটামুটি হবে কি ফিজিওলজি ব্রাঞ্চ। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের গাইডলাইনের কথা। গাইডলাইন আরো যে কিছু বলতে চায় যে গাইডলাইন আরো বলতে চায় সেলস আর দ্য লিভিং ইউনিটস অফ দ্য বডি। কেন? যে সেল হচ্ছে আমরা যত কাজই করি না, আমাদের বডির প্রত্যেকটা মানে যতই জটিল জটিল অংশ মানে ফাংশন গুলো সম্পন্ন হয়, সবই কি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সেল বা ইউনিট অফ সেল বা সাম অফ সেলস এগুলোই করে থাকে। যেমন আমি উদাহরণ যদি দেই, যে রেসপিরেশন যেটা আমি পড়াইছি বা আমি পড়াইছি হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এখানকার রেসপিরেশনের কথা যদি বলি, এখানে আমার ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাংস এগুলা কাজ করতেছে। তো এরা সবাই কি লাংস একটা পার্টিকুলার টাইপ অফ সেল দিয়ে তৈরি, অ্যালভিওলার সেল, নিউমোসাইট, যেটা লাংসে বিভিন্ন ধরনের কাজগুলা করে। হ্যাঁ, ট্রাকিয়ার কথা যদি চিন্তা করেন, অ্যানাটমিতে যদি পড়ছি যে ট্রাকিয়ার বিশেষ ধরনের একটা সেল থাকে যে সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, ট্রাকিয়াতে, লাংসে, পুরো রেসপিরেটরি এপিথেলিয়ামটি হচ্ছে কি সিলিয়েটেড কলামনার, এটা আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি এবং এক্সক্রেটরি কিছু কাজ করে থাকে। তো সবই কি আমার বিভিন্ন সেলের প্রপার্টিজ, সেলের ফাংশন, হ্যাঁ, সেলের ফিচার্স, তার উপর ভিত্তি করে কি আমাদের বডির সবকিছু। তো এটা একটা কনসেপ্টুয়াল ব্যাপার, যে এই কারণে কি আমাদের সেল হচ্ছে আমাদের বডি লিভিং ইউনিট, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো এরপরে ইন্ট্রোডাকশনের থেকে এটুকু পড়ার পরে আমার মনে হয় এখানে আর বেশি সময় নষ্ট করা আমাদের ঠিক হবে না প্রফের প্রিপারেশন নেওয়ার সময়। আমরা একটু ছোট করে চলে যাবো কটা সংজ্ঞার দিকে। সংজ্ঞাগুলোর মধ্যে থাকতেছে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর হচ্ছে টোটাল বডি ফ্লুইড। এই 4টা ফ্লুইড নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে।
যে কি জিনিসগুলো আসলে। তো প্রথমে আমি যদি বলি যে টোটাল বডি ফ্লুইডটা অ্যাকচুয়ালি কি, আমাদের গাইটন সাহেব বলতেছেন যে, সরি গাইটন সাহেব বলতেছেন না, আমাদের একটা ফিজিওলজি সোর্স বই বোরন ফিজিওলজি থেকে বলা হচ্ছে যে আমাদের টোটাল বডি 60%ই হচ্ছে কি ওয়াটার। হ্যাঁ, এখন এটা আবার তোমরা কি বায়োকেমিস্ট্রি থেকে বলো যে না ভাইয়া বায়োকেমিস্ট্রি তোমরা একটু উল্টাপাল্টা পড়ছি। বায়োকেমিস্ট্রিতে তোমরা হচ্ছে ইসিএফ আইসিএফ কম্পার্টমেন্ট গুলো আলাদাভাবে পড়ছো। হ্যাঁ, যে একটা মানুষের কত পার্সেন্ট ইসিএফ, তো আমি বলতে চাচ্ছি অ্যাজ এ হোল একটা মানুষের বডির কত পার্সেন্ট ওয়াটার। হ্যাঁ, 60% কেউ বলে, কেউ 70% বলে, এটা একটু তর্ক সাপেক্ষ পার্সেন্টেজ। হ্যাঁ, 60 থেকে 70% হচ্ছে আমাদের বডি কি ওয়াটার। যতটুকু ওয়াটার আছে তার 2/3 হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কি ইসিএফ। এই ইসিএফ করে আমরা কিন্তু অনেক মাথা নষ্ট করি। কিন্তু ইসিএফ কি জিজ্ঞেস করলে তখন কিন্তু কি স্টুডেন্টের কি লক জ হয়ে যায়। হ্যাঁ, মুখের মধ্যে মনে হয় যে মাসল গুলো লক হয়ে গেছে। ইসিএফ কিছুই না, এক্সট্রা সেলুলার। আমাদের বডিতে কি সেল আছে, আমাদের বডি সবকিছুই সেল, কিন্তু পুরাটাই আবার সেল না। ঠিক আছে, সেলের মধ্যে আবার কিছু ফাঁকা জায়গা আছে, সেলের বাইরে একটা পরিবেশ আছে। হ্যাঁ, সেই সেলের বাইরে একটা পরিবেশ যে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার এরিয়া। একটা সেলের মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, সেলের বাইরে যা কিছু আছে তা হচ্ছে কি এক্সট্রা সেলুলার। ঠিক আছে, তো সেইখানে যে ফ্লুইড থাকে তাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন তুমি বলতে পারো ভাই সেলের বাইরে অ্যাকচুয়ালি কি আছে। হ্যাঁ, সেলের বাইরে অ্যাকচুয়ালি আছে ভাই ব্লাড, যদিও ব্লাড একটা কানেক্টিভ টিস্যু সেল। হ্যাঁ, ওখানে আরবিসি ডাব্লিউবিসি গুলো আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওখানে ব্লাডের মধ্যে যে প্লাজমা আছে, অনেক সময় প্লাজমার ইসিএফ কে এক ও অভিন্ন ধরা হয়, তবে কেউ কেউ আবার বিভিন্ন কন্ডিশনে ডিফার করে। হ্যাঁ, তো মোটামুটি ভাবে আমরা এটুকুই কনসেপশন রাখবো যে আমাদের সেলের বাইরে যে ফ্লুইড সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা হচ্ছে টোটাল বডি ফ্লুইডের 2/3। আর আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের মধ্যে যে ফ্লুইড আছে সেটা হচ্ছে টোটাল বডি ফ্লুইডের 1/3। হ্যাঁ, ইসিএফ অবশ্যই আইসিএফ এর চেয়ে কি সংখ্যায় মানে পরিমাণে বেশি। আরেক ধরনের ফ্লুইড যেটা বলতে সেটা হচ্ছে আইএসএফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেটা কি, দেখো আইএসএফ টা হচ্ছে সেল যেখানে খুব কম্প্যাক্টেড অবস্থা থাকে, যেমন লাংস বলো, হার্ট বলো, মাসল বলো, হ্যাঁ ফ্যাট বলো, এইসব জায়গায় যেখানে সেল অনেক কম্প্যাক্টেড অবস্থা থাকে, সেখানে অ্যাডজাসেন্ট সেলগুলোর মধ্যে মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্পেস থাকে, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসে যে ফ্লুইড থাকে তাকে বলা হচ্ছে কি আইএসএফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে, আবার এক ধরনের ফ্লুইড আছে যেটা আমরা বায়োকেমিস্ট্রি খুব ভালো মতো পড়ছি, ট্রান্সসেলুলার ফ্লুইড। হ্যাঁ, যে বিভিন্ন আমার এনক্লোজড স্পেসে যে ফ্লুইড গুলো থাকে, যেমন পেরিকার্ডিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, পেরিটোনিয়াল ফ্লুইড, এই ধরনের যে ফ্লুইড গুলা এদিকে বলা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। যে এরা কিছু স্পেসিফিক বডি ক্যাভিটি, কিছু স্পেসিফিক ক্লোজড স্পেস গুলাতে, বিভিন্ন ভিসেরাল কাভারিং এর ক্লোজড স্পেস গুলাতে হচ্ছে এই ফ্লুইড গুলা পাওয়া যায়। তো এই হচ্ছে আমার মোটামুটি কিছু ফ্লুইডের সংখ্যা আমরা জানলাম। এগুলা মূলত আমাদের কি রিটেনে এক মার্কের সংজ্ঞা হিসেবে থাকতে পারে, হ্যাঁ ভাইভাতে ফটাফট ধরতে পারে। হ্যাঁ, মোটামুটি হবে কি একটা কথা আছে, এই যে জেনারেল ফিজিওলজি যে কোশ্চেন গুলো আমি আজকে একটু করে বলে যাব, এর যে কোনো একটা কোশ্চেন হতে পারে তোমার ভাইভাতে লাইফ সেভিং ডিভাইস। হ্যাঁ, হঠাৎ যে কোনো কারণে তোমার কোন একটা জায়গায় ধরো তুমি ব্ল্যাক আউট হয়ে গেছো, তোমার মাথা হয়তো কাজই করলো না, তুমি একটা টপিক সাপোজ ধরো জিআইটি থেকে একটা কিছু কোশ্চেন করে ফেললো, তুমি কিছু বলতে পারতেছো না হঠাৎ করে, এটা হতেই পারে অ্যাক্সিডেন্ট, ভাইভা এটা মানে এনিথিং ক্যান বি হ্যাপেনিং ভাইভা বোর্ড। তো সেক্ষেত্রে তখন টিচাররা কি করে, ইন্টারনাল তোমাকে উদ্ধারের চেষ্টা করে। তো তোমাকে উদ্ধার গুলা করার যে মেইন প্রশ্নগুলো আছে তার অনেকগুলা প্রশ্ন হচ্ছে কি আমাদের এই জেনারেল ফিজিওলজি তোমরা পাবা। সো আমার মনে হয় এই জন্য এই কোশ্চেন গুলো শুনলে এই তোমাদের এই লাইফ সেভিং ডিভাইস গুলো তোমরা তোমাদের হাতে রাখতে পারবা, যে অ্যাটলিস্ট উদ্ধার হওয়ার কিছু অবলম্বন থাকবে তোমাদের। তারপরে আমরা একটা কথা বলবো যে মিলিও ইন্টেরিয়র, হ্যাঁ, বা আমরা বলি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট। এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট রিটার্নের প্রশ্ন বটে, যে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, যে বলা হচ্ছে ইসিএফ কে বলা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট কেন। দেখো এর পক্ষে যুক্তিগুলো যদি আমরা একটু দেখি, যে ইসিএফ এর মধ্যে আমাদের সব সেলগুলা থাকে, বলা যায় যে একটা ইসিএফ এর সাগরে আমাদের সেলগুলা ভেসে আছে। হ্যাঁ, এখন এই জন্য দেখা যায় আমরা যে খাওয়া দাওয়া গুলা করি, আমরা পানি খাই, লবণ খাই, খাদ্য খাই, আমাদের যে নিউট্রিয়েন্টস, আয়ন্স, ওয়াটার, এসব কিছুই কি আমাদের ইসিএফ এর মধ্যে দিয়ে কি আলটিমেটলি আমাদের সেলগুলোতে পৌঁছায়। আবার দেখো যে এক্সক্রিটরি প্রোডাক্ট গুলা, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ নাইট্রোজেনাস ওয়েস্ট, এগুলা কি আমাদের সেল থেকে বের হয়ে ইসিএফ এর মধ্যে দিয়ে কি আমাদের বিভিন্ন এক্সক্রিটরি মিডিয়াম গুলাতে, হয়তো লাংসে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাদের হরমোনাল ফাংশন গুলা, হরমোন গুলা কি কোনো, আমরা জানি হরমোন একটা ডাক্টলেস সিস্টেম। হ্যাঁ, হরমোন কোনো ডাক্টের মধ্যে দিয়ে, কোনো নালিকার মধ্যে দিয়ে যায় না। তো হরমোনটা সরাসরি কি ইসিএফ উন্মুক্ত হয়,
গ্ল্যান্ড থেকে। তো সেই ইসিএফ দিয়ে বেয়ে 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 গিয়ে আমার হরমোনগুলা তার টার্গেট অর্গানে টার্গেট সেলে যাচ্ছে, তার টার্গেট ফাংশন করতেছে। তো এই ইসিএফ ছাড়া আমাদের কি কোনো সেল, কোনো বডি ফাংশন কিছু কি হতে পারতো না। হ্যাঁ, এই আমাদের বডির মধ্যে আছে ইসিএফ, ইন্টেরিয়রে আছে ইসিএফ। এই ইসিএফটাই কি আমার বডির ইন্টেরিয়রে, আমাদের বডির ভেতরে সব কাজগুলো করতেছে। এই জন্য আমার ইসিএফ কে বলা হয় হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট। বুঝা গেল? তো এটা যদি বুঝে থাকো, আমরা মোটামুটি ভাবে এরপরে যেটা চলে যাব, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিটেনের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ ভাইবার প্রশ্ন, এবং মোটামুটি ভাবে এই কোশ্চেনটা নিয়ে আমি রিটেন একটু কথা বলছি। এটা কিছুই না, শব্দটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো আমার ক্লাসের ওই যে যারা যদি কেউ প্লাটিলেটের ক্লাসটা করে থাকো, প্লাটিলেট ব্লাড গ্রুপিং এর, সেখানে আমি হিমোস্ট্যাসিস আর হোমিওস্ট্যাসিস এই দুটো শব্দ নিয়ে অনেকক্ষণ গেজাইছি। হ্যাঁ, যে হিমোস্ট্যাসিস আর হোমিওস্ট্যাসিস এর মধ্যে পোলাপার অলওয়েজ একটা গ্যাঞ্জাম লাগাবে। তোমরা যদি এই যে আবারও একই কথাটাই বলি যে হোমিও আর হিমো, তোমরা প্রিফিক্সটা দিয়ে খেয়াল রাখো। হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিও মানে হচ্ছে ইউনিফর্ম, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট, একটা ফিক্সড, একটা মানে একটা স্ট্যাগনেন্ট, একটা স্ট্যাটিক একটা কিছু। হোমিও মানে হচ্ছে এটা। আর হিমো মানে কি? হিমো মানে হচ্ছে ব্লাড, ব্লাড রিলেটেড যে কোনো প্রিফিক্সই হচ্ছে কি হিমো। হিমোগ্লোবিন, হিমোস্ট্যাসিস, হ্যাঁ, হিমোফিলিয়া। তো এই হচ্ছে হিমো মানে হচ্ছে কি ব্লাড। তো হোমিওস্ট্যাসিস যখন বলবে, শব্দটা ভালো করে শুনবা। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে মেইনটেইনিং এ কনস্ট্যান্ট কন্ডিশন অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিস মানে কি? হিমোস্ট্যাসিস হচ্ছে তোমার spontaneous arrest of bleeding when minor vessels are ruptured। শব্দ দুটো যেন কখনোই ভুল না হয়। একটা হচ্ছে spontaneous arrest of bleeding, আর একটা হচ্ছে তোমার constant maintaining a constant condition of the internal environment। এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বুঝে গেল? এখন হোমিওস্ট্যাসিস তোমাকে যদি ভাইবাতে জিজ্ঞাসা করে হোমিওস্ট্যাসিস সংজ্ঞা, তুমি সুন্দর করে মানে ডেফিনেশনটা বলে ফেলে, তোমাকে সাথে সাথে বলবে যে গিভ সাম এক্সাম্পল। হ্যাঁ, তোমার টিচার তোমার থেকে দুইটা তিনটা ভালো ভালো এক্সাম্পল শুনে না, সে বসে থাকে। তুমি দেখে কি এক্সাম্পল দিবা? তুমি দেখে অনেক এক্সাম্পল দিতে পারো। তোমার বডিতে যা কিছু হয় সবই হোমিওস্ট্যাসিস। ফিজিওলজি ইজ অল অ্যাবাউট হোমিওস্ট্যাসিস। তুমি যা কিছুই বলো, তুমি কি বলবো? তুমি ব্লাড প্রেশার রেগুলেশন বলবা, বলো। ব্লাড প্রেশার বেড়ে গেলে কমায়, কমে গেলে বাড়ায়, আমাদের বডির একটা রেগুলেশন সিস্টেম আছে, সে হোমিওস্ট্যাসিস করে। তোমার লাংস নিজে একটা হোমিওস্ট্যাটিক অর্গান, ঠিক আছে? তোমার যদি শরীরে হঠাৎ করে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, ধরো এক্সারসাইজ করছো, শরীরে অনেক কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তোমার লাংস কি রেসপিরেশন মানে খুব দ্রুত রেসপিরেশন করবে, করে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। হ্যাঁ, আবার যদি মনে করো বিনা কারণে অনেক অক্সিজেন নিয়ে ফেলছো, অক্সিজেন নিয়ে ফেললে কি তোমার লাংস দেখবা ফ্যাটিক হয়ে কাজ করার ক্ষমতা কমায় দেয়। হ্যাঁ, তো আস্তে আস্তে কি অক্সিজেন একটু কমে আসে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এটা ব্যালেন্স হয়। অলওয়েজ একটা হোমিওস্ট্যাটিক কন্ডিশন মেইনটেইন করতেছে। আরো কি বলবা? কিডনি, কিডনি তোমার বডির আয়নিক ব্যালেন্স রক্ষা করে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যেকার ব্যালেন্স রক্ষা করে, সোডিয়াম পটাশিয়ামের মধ্যেকার ব্যালেন্স রক্ষা করে, অ্যালডোস্টেরন সেখানে হেল্প করে। তো এই সব কিছুই কি তোমার হোমিওস্ট্যাটিক এক্সাম্পল। তারপরে আরো কি বলতে পারো? তুমি বলতে পারো যে তুমি যে খাচ্ছ, তুমি সাপোজ তুমি বিভিন্ন ধরনের ওয়ার্ক করতেছো, আমি যে কথা বলতেছি, একটু আগে খেয়ে আসছি আমি, তো আমি খাইছি কেন? আমি খাইছি হচ্ছে আমি সেই সকালে খাইছি, তারপর আমি বাসার মধ্যে অনেকগুলো কাজকর্ম করছি, ঠিক আছে, একটু বাইরেও গেছিলাম, তো ওই যে হাঁটাহাঁটি করছি, রিক্সায় উঠছি, রিক্সা থেকে নামছি, আমার অনেক কি শরীরের শক্তি অপচয় হয়েছে। তো এই যে আমার বডির নিউট্রিয়েন্ট গুলো কি কমে গেছে। হ্যাঁ, আমার শরীরের শক্তির জন্য কি শক্তি যে খরচ করছে, এর জন্য কি আমার বডি নিউট্রিয়েন্ট লাগছে। তো আমি এসে আবার খাইছি, আমার জিআইটি সেই খাওয়াটাকে প্রসেস করে নিউট্রিয়েন্টে কনভার্ট করে আমাদের বডি থেকে সাপ্লাই দিচ্ছে, আমার নিউট্রিয়েন্ট আবার ফুলফিল হয়ে গেছে। তো এটাও কি একটা হোমিওস্ট্যাটিক এক্সাম্পল। তো এইভাবে তুমি সুন্দর করে 3-4টা এক্সাম্পল দিয়ে মাথার মধ্যে রেডি করে রাখো, যে রিটেনে আসুক আর ভাইভায় আসুক, আমি 3-4টা এক্সাম্পল ঠপাঠপ লিখে দিব, তোমার কি টাইম কনজিউম হবে না, মানে ভাইবা তো তুমি স্ট্যামারিং করবা না, আর লিখতে গিয়েও তুমি খামাখা টাইম ওয়েস্ট করবা না। তো এই কয়টা এক্সাম্পল কি মাথায় রাখবা। এরপরে আমরা একটা কথা বলবো, ফিডব্যাক মেকানিজম নিয়ে আমরা একটু কথা বলবো। ফিডব্যাক মেকানিজম, তো ফিডব্যাক মেকানিজম আমাকে বলো যে ফিডব্যাক বলতে তোমরা কি বুঝো? ফিডব্যাক মানে হচ্ছে আমি ধরো আমি একটা মানে একটা কি বলবো নাইট গার্ড টাইপের একটা মানুষ, প্রহরী দারোয়ান, আমি একটা কিছু দেখতেছি, আমার একজন বস আছে কোম্পানি, আমি তাকে গিয়ে কি দেখছি সেটা রিপোর্ট করবো, আমি যদি উল্টাপাল্টা কিছু দেখি সেটা রিপোর্ট করব। এখন আমার সামনে কি হইলো, আমি একটা রাস্তায় দাঁড়ায় আছি, হঠাৎ করে রাস্তায় কেউ এক বালতি ময়লা ফেলে দিয়ে চলে গেল, তো সেটা আমি কিছু করতে পারবো না, আমি আমার বসকে গিয়ে রিপোর্ট করবো যে বস আমার সামনে রাস্তায় ওই লোকটা এক বালতি ময়লা ফেলে দিয়ে গেছে। আমার বস কি করবে, সে ওই লোকটাকে ধরে পুলিশে দিবে। তো এই যে আমি একটা জিনিস দেখে আমি যে আমার বসের কাছে রিপোর্ট করলাম,
আমার সামনে রাস্তায় একটা চেঞ্জ আসলো, সেই চেঞ্জটাকে আমি আমার একজন ঊর্ধ্বতন বসের কাছে রিপোর্ট করলাম, এই রিপোর্ট করাটাকে বলে ফিডব্যাক। আর ওই যে আমার বস ফিডব্যাক শুনে ওই যে মানুষটাকে জেলে দিল, ওইটাকে বলে রেসপন্স। ফিডব্যাকের এগেইনস্টে রেসপন্স, ঠিক আছে? তাই তোমার বডিতে সাপোজ কোনো একটা মানে যে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্ট বলো, যে কোনো একটা কন্টেন্টের ধরো অ্যাবনর্মালিটি হয়েছে বা আউট অফ নোহ্যার কোনো একটা কিছু বাইরে থেকে থাকার কথা না বডিতে চলে আসছে, তো সেটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যদি রিপোর্ট করা হয়, তোমার বডির কোনো অর্গান বা কোনো সিস্টেম যদি সেটা রিপোর্ট করে, সেটা হচ্ছে ফিডব্যাক। সেই ফিডব্যাক এগেইনস্টে তোমার বডি সিএনএস বা যে কোনো সিস্টেম যে ব্যবস্থাটা নিবে, আইদার সে ওই বস্তুটাকে রিমুভ করবে বা কোনো কন্টেন্টের অ্যাবনর্মাল ওঠানামা হলে সেটাকে একটা ব্যালেন্স করবে, সেটাকে বলে কি রেসপন্স। ঠিক আছে, এখন এই ফিডব্যাক মেকানিজম কয় ধরনের আছে আমরা জানি? 2 ধরনের আছে, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, একটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাকটা কি? আমি যা দেখবো, আমি আইদার দেখবো যে আমার বডিতে কোনো একটা কিছু বেড়ে গেছে, সেটাকে আমার রেসপন্সের মাধ্যমে কমানোর চেষ্টা করব। আর যদি কোনো কিছু কোনো জিনিস বা কোনো ইনগ্রেডিয়েন্ট কমে যায়, সেটাকে কি আমি বাড়ানোর চেষ্টা করব। তো এই চেষ্টাটাকে বলা হয় হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এক্সাম্পল দাও। আমার হাতের কাছে দুটো বড় বড় এক্সাম্পল আছে, একটা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন, একটা হচ্ছে রেসপিরেশন, তারপর হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইট ব্যালেন্স। এগুলো সবই হচ্ছে কি নেগেটিভ মেকানিজম। ইনফ্যাক্ট আমাদের বডি অলমোস্ট 90% ফিজিওলজিক্যাল মেকানিজমই হচ্ছে কি সরি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমাদের বডি 90% ফিজিওলজিক্যাল মেকানিজম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো এখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যদি হয়, তো এর যদি আমি এই পুরো প্রসেসটাকে যদি আমি ইন জেনারেল কটা ভাগে ভাগ করতে চাই, কটা ভাগে ভাগ করতে পারি? দেখো, আমার ফার্স্টে থাকবে হচ্ছে একটা সেট পয়েন্ট। আমরা জানবো যে আমাদের অক্সিজেনকে পার্শিয়াল প্রেসারটাকে এই লেভেলে রাখতে হবে। আমাদের বডির একটা সিস্টেম, একটা রেগুলেটরি মেকানিজম মাথায় রাখবে যে আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনকে বডিতে এই লেভেলে রাখতে হবে। এটা হচ্ছে সেট পয়েন্ট। তারপর আমাদের বডিতে কি কিছু সেন্সর থাকবে, হ্যাঁ, কিছু সেন্স করার মতো কিছু অর্গানিজম থাকবে, মানে অর্গান থাকবে। হ্যাঁ, এটা সেটা হতে পারে তোমার কেমোরিসেপ্টর হতে পারে, ব্যারোরিসেপ্টর হতে পারে। তো অক্সিজেনের ক্ষেত্রে কেমোরিসেপ্টর, অক্সিজেন একটা কেমিক্যাল। তো কেমোরিসেপ্টর গুলো হচ্ছে সেন্সর, তারা কি করে? তারা হচ্ছে অক্সিজেনের উঠানামাটা খেয়াল করে। যদি বেশি কমে যায়, তখন তারা কি একটা কম্প্যারিজন করে সেখান আমার নেগেটিভ ফিডব্যাকের নেক্সট পার্টটা হচ্ছে একটা কম্প্যারেটর, যে আমার অক্সিজেনের সেট পয়েন্ট কত আর অক্সিজেন এখন আছে কত, দুটো জিনিস কম্পেয়ার করে বুঝে যে জিনিসটা কমে গেছে না বেড়ে গেছে। যদি কমে যায়, সেটার জন্য এক ধরনের রেসপন্স হবে, বেড়ে গেল কি এক ধরনের রেসপন্স হবে। সেই রেসপন্সটাকে বলা হচ্ছে ইফেক্টর। যে রেসপন্সটা করে তাকে বলা হচ্ছে ইফেক্টর। তো এই যে সেট পয়েন্ট, সেন্সর, কম্পারেটর আর ইফেক্টর, এই চারটা মিলে হচ্ছে কি আমার একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্পূর্ণ হয়। এটা আমাদের ভাইভাতে ধরতে পারে, জাস্ট সেইং। আচ্ছা, নেগেটিভের উল্টা কি? নেগেটিভের উল্টা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এটার সরি, জাস্ট গিভ মি 5 seconds, I'll be back. আচ্ছা, তো পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে কি, দেখো নেগেটিভ আমি কি করছিলাম, কোনোটা কিছু কমলে সেটাকে বাড়ানোর চেষ্টা করছি, আর আর কোনো কিছু বাড়লে কমানোর চেষ্টা করছি। পজিটিভ যেটা করে যে কোনো কিছু যত কমছে বা বাড়ছে, সে এমন একটা রেসপন্স করে যে সে কমাটাকে আরো কমানোর দিকে ঠেলে দেয় অথবা বাড়ানোটাকে আরো বাড়ানোর দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তো এটাকে বলে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। সোজা বাংলা কথা, সংজ্ঞা তোমরা পড়ে নিবা। সংজ্ঞাটা হচ্ছে আমি একটু পড়ে শুনে, যে ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজ মোর অফ দ্য সেম, দ্যাট ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। মানেটা হচ্ছে যেটা আমি বুঝাইলাম সেটা। ঠিক আছে, এখন তোমাকে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল চাবে। যদি রিটেনে তোমার এইভাবে আসে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি, সে তারপরে গিভ সাম এক্সাম্পল, অথবা তোমাকে এইভাবে যদি আসে, তো তুমি কটা সিম্পল এক্সাম্পল দিবা। এক্সাম্পল গুলো কি কি দিবা? ব্লাড ক্লট দিতে পারো, চাইল্ড বার্থ দিতে পারো, আর দিতে পারো হচ্ছে এক্সেসিভ ব্লাড লস, কার্ডিয়াক অ্যারেস্ট ফলোইং এক্সেসিভ ব্লাড লস। এই তিনটা এক্সাম্পল তুমি দিতে পারো। নার্ভ কন্ডাকশন দিতে পারো, নার্ভ সিগন্যাল কন্ডাকশন দিতে পারো, তবে এটা লেস কমন আর কি, যদিও গাইডার এক্সাম্পল আছে আর কি, দিতে পারো চাইলে। তো এখন আমি একটু যদি ছোট করে এক্সপ্লেনেশনে যাই, যে যেটা বললাম যে ব্লাড ক্লট অ্যাকচুয়ালি কি হয়, তোমার ব্লাড
যেখানে ক্লট মানে ধরো একটা জায়গায় ভেসেল কেটে গেল, সেখানে তোমার হচ্ছে কাছাকাছি কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে, সেগুলো অ্যাক্টিভেটেড হয় ফার্স্টে। তো ওই ক্লটিং ফ্যাক্টর গুলা তার থেকে আরো দূরবর্তী ক্লটিং ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভেট করে, সেগুলো তার দূরবর্তী ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভেট করে। এভাবে আস্তে আস্তে অ্যাক্টিভেশন হতেই থাকে, হতে 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 আলটিমেটলি কি একটা ব্লাড ক্লট ফর্মেশন হয় সেখানে। তো এটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তারপর চাইল্ড বার্থ এক্সাম্পলটা যদি মানে মহিলা ইন্টারনাল বা মহিলা এক্সটার্নাল থাকে, তো মোটামুটি ভাবে ধরতে পারো যে এটা শুনতে চাইতে পারে। তো কি ব্যাপারটা, চাইল্ড বার্থ আসলে কিছুই না, যে তোমার সাপোজ চাইল্ডের যখন বার্থ হয়, মাথাটা যখন ফার্স্টে আসে, তখন সে সার্ভিক্সের যে ওয়ালটা, ইউটেরাসের সার্ভিক্সের ওয়ালে সে গিয়ে একটা ডাইলেটেড প্রেসার ক্রিয়েট করে। তো সেই প্রেসারটা হচ্ছে তোমার নার্ভ দিয়ে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে, পেইন সিগন্যালটা বুঝতে পেরে সে কি আর কি করে, অক্সিটোসিন হরমোনের রিলিজটা বাড়ায় দেয়। অক্সিটোসিন হরমোন ইউটেরাসকে আরো বেশি কন্ট্রাকশন করে, ফলে কি বেবি আরো সামনের দিকে প্রেসার ক্রিয়েট করে। সেটা আবার হচ্ছে তোমার পেইনটা গিয়ে আমার মাথায় সিগন্যাল ক্রিয়েট করলে মানে ব্রেইন পিটুইটারি থেকে আরো বেশি অক্সিটোসিন রিলিজ করে। হ্যাঁ, এভাবে হচ্ছে ইউটেরাস কন্ট্রাকশন একের পর এক হতেই থাকে। আর যতক্ষণ না আমার চাইল্ডটা আলটিমেটলি আমার বর্ন হয়, বার্থ হয়। তো এটা হচ্ছে চাইল্ড বার্থ থেকে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আর কার্ডিয়াক অ্যারেস্ট ফলোড বাই এক্সেসিভ ব্লাড লসটা কি? সাপোজ তোমার বডিতে 2 লিটার ব্লাড লস হয়েছে। হ্যাঁ, 2 লিটার ব্লাড লস হলে যেটা হবে আমার মানে যেটাকে বলে করোনারি সার্কুলেশনে কি ব্লাড কমে যাবে। 2 লিটার ব্লাড ইজ এ হিউজ থিং। আমরা একবার ডোনেশনের সময় 450 ml ব্লাড দিই, সেখানে 2 লিটার ব্লাড লস ইজ এ হিউজ থিং। তো কি হবে, করোনারি সার্কুলেশনে ব্লাড কমে গেলে আমার হার্টে পাম্প করার ক্ষমতা কমে যাবে। হার্টে পাম্প করার ক্ষমতা যদি কমে যায়, তখন কি পুরো সার্কুলেশনে কি ব্লাডের মানে ফ্লো কমে যাবে। ব্লাডের ফ্লো কমে গেলে কি আমার সিস্টেমিক আলটিমেটলি করোনারি সার্কুলেশনের ফ্লো আরো কমে যাবে, ফলে হার্টের পাম্প করার ক্ষমতা আরো কমে যাবে। এবার কমতে কমতে একসময় কি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট ফলোইং এক্সেসিভ ব্লাড লস। এটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ। নেগেটিভের চেয়ে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ নিয়ে ভাইবা হলে গেজায় বেশি। সো এই উদাহরণগুলো কি এক্সপ্লেনেশন সহ একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমি আর এখানে থাকবো না, আমি এরপর চলে যাব হচ্ছে সেল এন্ড ইটস ফাংশনস, মানে সেল অর্গানেলস। এখান থেকে আসলে কি মানে এখানে আমার আসলে রিভিউ দেওয়া তেমন কিছু না, এটা অলমোস্ট পুরোটাই হচ্ছে মুখস্থ জিনিস। যেটা আমি তোমাকে এখান থেকে বলবো, আমি টাইম নষ্ট করবো না, শুধু আছে এই ক্লাসটাতে যে হচ্ছে যে আমি সাজেশন দিয়ে দিতে পারি যে তোমরা কি কি পড়তে পারো। তো প্রথমত সেলের তোমার হচ্ছে যে যে প্রশ্নটা থাকে সেল মেমব্রেন থেকে তোমরা যেটা পড়বা যে স্ট্রাকচার অফ সেল মেমব্রেনটা রিটেনে এখন আসে, রিসেন্টলি আসতেছে, 17-18 সালেও আসছে। তো তোমরা এখান থেকে হচ্ছে যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা দেখবা, যে ফ্লুইড লিপিড, মেমব্রেন লিপিড, মেমব্রেন প্রোটিন, আর হচ্ছে কি মেমব্রেন কার্বোহাইড্রেট, 3টা ভাগে ভাগ করে বলবা। লিপিডের যে বাইলেয়ার থেকে, বাইলেয়ারের হেড এবং টেল এর যে ডিরেকশনটা এটা একটু স্পেসিফিকলি উল্লেখ করবা। যে টেলটা থাকে হচ্ছে লিপিড বাইলেয়ারের ইন্টারনালি, ওটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক, আর হেডটা থাকে হচ্ছে তোমার এক্সটেরিয়র আর ইন্টেরিয়রের দিকে সেলের, এটা হচ্ছে হাইড্রোফিলিক, যাতে করে সেল মানে আমার এই যে তোমার হাইড্রোজেনিক এনভায়রনমেন্ট, যে ওয়াটার ফুল যে এনভায়রনমেন্ট সেল যেখানে থাকে, ইসিএফ ইজ টু অল অ্যাবাউট ওয়াটার, সেখানে সাথে সেল যেখানে যাতে সেলটা ভালো করে অ্যাডাপ্টেড হতে পারে। হ্যাঁ, মেমব্রেন প্রোটিন বলা, মেমব্রেন প্রোটিন আছে 2 ধরনের, একটা হচ্ছে ইন্টিগ্রাল আর পেরিফেরাল প্রোটিন। তো আর হচ্ছে মেমব্রেন কার্বোহাইড্রেট আমার 3টা ফর্মে থাকে, একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, আর হচ্ছে প্রোটিওগ্লাইকান। এই 3টা ফর্মে হচ্ছে আমার মেমব্রেনে কার্বোহাইড্রেট থাকে। এতটুকু বলবা, বলে হচ্ছে আমরা এরপরে কি পড়বো, সেল মেমব্রেনের ফাংশন পড়বো, মেমব্রেন প্রোটিনের ফাংশন পড়বো। এই 2টা হচ্ছে একটু বেশি করে পড়তে হয়। সেল মেমব্রেনের ফাংশন আসলে কি বলবো, এটা তো আমরা অনেক ছোটকাল থেকে পড়তেছি, প্রোটেকশন, অ্যাবজর্পশন, সিক্রেশন, স্টোরেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিস্টিংশন অফ সেল, এই ফাংশন গুলো কি আমার ঘুরে ফিরে আসবে। মেমব্রেন প্রোটিনের ক্ষেত্রে আমরা দুটো আলাদা করে লিখবো, যে পেরিফেরাল আর ইন্টিগ্রাল একটু আলাদা করে লিখবো। পেরিফেরাল প্রোটিন গুলো হচ্ছে আমার এনজাইমেটিক ফাংশন করে, আর ইন্টিগ্রাল প্রোটিনের কাজ বেশি, যেমন অ্যাডহেশন, পাম্প, ক্যারিয়ার, আয়ন চ্যানেল, রিসেপ্টর, এনজাইমেটিক অ্যাক্টিভিটিও আছে। তো এই ফাংশন গুলো একটু আমরা কি মুখস্থ আকারে এই জিনিসগুলো একটু পড়বো, এছাড়া এখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না। এরপর আমরা যেটা অবজেক্টিভে আর ভাইবার জন্য স্পেশালি যেই একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সেল অর্গানেলের মধ্যে কোনটা মেমব্রেনাস আর কোনটা হচ্ছে নন মেমব্রেনাস। হ্যাঁ, মেমব্রেনাস বা নন মেমব্রেনাস এটা আমরা অনেকেই পড়ি না, বা পড়লেও দেখা যায় যে পরীক্ষার আগের দিন জিনিসগুলো দেখে যায়নি। তো মেমব্রেনাস নন মেমব্রেনাস নিয়ে অবজেক্টিভে দেখবো কমনলি এই কোশ্চেনটা আসে, এবং
ট্রু ফলস নিয়ে খুব ঝামেলা পড়ে যেতে হয়। তো এই জিনিসগুলো একটু আমরা খেয়াল রাখবো যে মেমব্রেনাস নন মেমব্রেনাস অর্গানগুলো কি কি। তো আমি একটু যদি বলি, মেমব্রেন দেখো কার কার আছে, মাইটোকন্ড্রিয়ার আছে। দেখো যার যার এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, যেমন মাইটোকন্ড্রিয়াতে আমার মেটাবলিক এনজাইম গুলা কিন্তু থাকে এবং সেখানে প্রচুর মেটাবলিক অ্যাক্টিভিটি গুলা কি এক্সিকিউট হয়। সো আমার মাইটোকন্ড্রিয়ার জন্য কি মেমব্রেন থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমার স্মুথ একটা লিপিড, রাফ একটা প্রোটিন সিনথেসিস হয়, তো সেগুলাকে আটকে রাখার জন্য মেমব্রেন থাকতে হয়। ঠিক আছে, গলজি অ্যাপারেটাসে আমার লাইসোজোমিক এনজাইম গুলা আমার ফরমেশন হয়, তো এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, এই জন্য তার মধ্যে কি মেমব্রেন আছে। লাইসোজোম তো একটা ভয়ানক জিনিস, ঠিক আছে, মানে তোমার কি বলে হাইড্রোলাইটিক এনজাইম গুলো হচ্ছে লাইসোজোমে স্টোর করা থাকে, তো অবশ্যই লাইসোজোমে মেমব্রেন থাকতে হবে। আর হচ্ছে পারক্সিজমে কি পারক্সাইড এনজাইম গুলো থাকে, হ্যাঁ, হাইড্রোপারক্সিডেজ এনজাইম গুলো থাকে, তো এটাও খুব ভয়ানক একটা এনজাইম, যদি বাইরে মেমব্রেন ছাড়া থাকে সেলের অনেক ক্ষতি হবে। তো এই অর্গান গুলা দেখবা যে যেসব অর্গানের এনজাইম রিলেটেড অ্যাক্টিভিটি গুলো আছে তাদের কি হচ্ছে মেমব্রেন আছে, এরা বাদে আর বাদ বাকি সবার হচ্ছে কি মেমব্রেন নাই। তো আমরা যদি 5টা মুখস্থ করি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, লাইসোজোম আর হচ্ছে কি পারক্সিজম, এই 5টা অর্গান যদি আমরা মুখস্থ করি মেমব্রেনাস, এর বাইরে যা আছে সবাই কি নন মেমব্রেনাস। আমরা হাফ মুখস্থ করলে হাফ কি এমনি পারবো, বুঝলাম। এরপরে আমি তোমাদেরকে খালি বলবো যে কোন কোন অর্গান গুলোর ফাংশন পড়বা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন পড়বা, মাইটোকন্ড্রিয়ার ফাংশন পড়বা, গলজি অ্যাপারেটাসের ফাংশন পড়বা, আর পড়বা হচ্ছে লাইসোজোমের ফাংশন। এই 4টা অর্গানেলের ফাংশন যদি পড়ো, এর বাইরে কোনো কিছুই পরীক্ষায় আসবে না। শর্ট নোট বলো, কোনো প্রশ্নের লেজ আকার আসলো বলো, এই 4টার বাইরে ধরবে না, এই 4টার বাইরে রিটেনও আসবে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা একটু মানে আমি পার্সোনালি এড়াই যেতাম, কজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথা বলতে হলে রাফ এবং স্মুথ দুইটা নিয়ে কথা বলতে হয়, হ্যাঁ, এবং দুইটার আবার ফাংশনের মধ্যে প্রচুর ক্যারা আছে। আমি যদি রাফেরটা সহজ করে বলি, যে যেহেতু রাফের মধ্যে রাইবোজোম থাকে, তার প্রোটিন সিনথেসিস তার একটা কাজ, এছাড়া সে প্রোটিনের গ্লাইকোসাইলেশন করে, অ্যাসেম্বলি করে, ফসফোলিপিডের সিনথেসিসও কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। স্মুথেরটা দেখো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মূলত সিনথেসিস করে হচ্ছে ফসফোলিপিড, এর সাথে সে হচ্ছে স্টেরয়েড সিনথেসিস করে, আর হচ্ছে তোমার সার্কোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে সে আমার মাসল কন্ট্রাকশনে হেল্প করে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে মাসলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্কেলেটাল মাসলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে মাসল কন্ট্রাকশন আবার হেল্প করে। তো এই জিনিসগুলো একটু মোটামুটি ভাবে আলাদা করে ডিস্টিংটিভ ওয়েতে বলতে হবে। মাইটোকন্ড্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই, সেটা হচ্ছে পাওয়ার হাউস, এটা আমরা সেই ছোট্টবেলা থেকে জানি। কজ হচ্ছে আমার বিভিন্ন মানে মেটাবলিক অ্যাক্টিভিটি এনজাইম গুলো থাকে, কি কি থাকে, রেসপিরেটরি চেইনের এনজাইম গুলো থাকে, আমার ক্রেবস সাইকেলের এনজাইম গুলো থাকে, আমার বিটা অক্সিডেশনের এনজাইম গুলো থাকে। আর এই জন্য আমার সবচেয়ে বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি কি মাইটোকন্ড্রিয়াতেই হয়, সবচেয়ে বেশি এটিপি প্রোডাকশন হয় কি মাইটোকন্ড্রিয়াতে। আর এছাড়াও মাইটোকন্ড্রিয়া তার নিজস্ব ডিএনএ এবং প্রোটিন অফ সিনথেসিস সে নিজেই করে থাকে, এটা একটু একটা এক্সক্লুসিভ ফাংশন। তারপরে লাইসোজোম নিয়ে যদি একটু বলি, লাইসোজোমটা হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম গুলো থাকে, তো সে হচ্ছে যে কোনো ফরেন বডিজ, ইনভেডার্স, যারা বিভিন্ন ধরনের মাইক্রোবায়াল অর্গানিজমস, তারা যদি আসে তাদেরকে ধ্বংস করতে এই এনজাইম গুলো লাগে। প্লাস হচ্ছে তোমার অ্যাপোপ্টোটিক অ্যাক্টিভিটি, মানে সেলে যদি অ্যাপোপ্টোসিস হয়, মানে সেলকে ধরো যে কোনো কন্ডিশনে সেলের ডেথ হওয়ার দরকার আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তখন অথবা তুমি স্টারভেশনে আসো, সেক্ষেত্রে লাইসোজোম তখন কি মেমব্রেনটা রাপচার হয়ে হাইড্রোলাইটিক এনজাইম গুলো বের হয়ে এসে সেলটাকে কি হজম করে ফেলে, এটাকে আমরা বলি কি অটোফ্যাগি, এটাকে আমরা বলি অটোফ্যাগোটিক অ্যাক্টিভিটি অফ লাইসোজোম, যেটা এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল অর্গান অফ দ্য সেল। এগুলো আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি কথা বলবো না। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট। মেমব্রেন ট্রান্সপোর্ট আমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আইটেম। রিটেনের জন্য মেমব্রেন ট্রান্সপোর্টের আমরা রিটেন সেশনে দেখাইছি, এর একটা ফ্লো চার্ট আকারে ক্লাসিফিকেশন আছে, রিটেন সেশনটা অবশ্যই ফলো করবা মেমব্রেন ট্রান্সপোর্টের জন্য। যে এর যে ফ্লো চার্টটা আছে, ফ্লো চার্টটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, এবং রিটেনে একটা খুব ফ্রিকোয়েন্ট কোশ্চেন হচ্ছে মেমব্রেন ডিফাইন মেমব্রেন ট্রান্সপোর্ট এন্ড ক্লাসিফাই ইট, এবং ক্লাসিফাই ইট বলার সাথে সাথেই টিচার এক্সপেক্ট করতেছে তুমি ওই ফ্লো চার্টটা তার সামনে প্রেজেন্ট করবা। সো ফ্লো চার্টটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট করতে হবে উইথ তোমার হচ্ছে যে প্রাইমারি অ্যাক্টিভ এবং সেকেন্ডারি অ্যাক্টিভের যতগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল শুদ্ধ প্রেজেন্ট করতে হবে, এটা যেন খেয়াল থাকে। তো এছাড়া এটা হচ্ছে তোমার মাইক্রোমলিকিউলস এর ওই ফ্লো চার্টটা, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি,
আর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে অসমোসিস আর ডিফিউশন। আর হচ্ছে ম্যাক্রোমলিকুল মানে বড় বড় মলিকুলের জন্য কি থাকে, একটা হচ্ছে এক্সোসাইটোসিস আর একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, দুইটা প্রসেস, ঠিক আছে। এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস, এন্ডোর মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। তো এই পুরাটাই কিন্তু আমরা ক্লাসিফিকেশন করতে ভুলবো না, কজ আমরা অনেক সময় অ্যাক্টিভ প্যাসিভটা লিখে ছেড়ে দিই, কিন্তু ক্লাসিফিকেশন বলতে কিন্তু পুরাটাই যেন আমরা দিই, এটা যেন খেয়াল থাকে। এরপরে আমরা একটু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেওয়ার কয়েকটা কথা আছে। প্রথমত, একটা মেমব্রেনের মধ্যে দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে কনসেন্ট্রেশন বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে জিনিস যাবে। আমার কথা বুঝো। ধরো আমি একটা বস্তুকে একটা মেমব্রেন থেকে বাম সাইড থেকে ডান সাইডে নিব, অবশ্যই একটা মেমব্রেন থাকবে। মেমব্রেনের যেই সাইডে নিব আমি, ধরো একটা বস্তু এ কে আমি বাম থেকে ডানে নিচ্ছি, ডানে ওই বস্তুটার কনসেন্ট্রেশন অনেক বেশি, বাট স্টিল তাকে আমি বাম থেকে ডান সাইডেই নিব। কিসের সাহায্যে? উইথ অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি। এটিপি থেকে আমরা যে এনার্জি পাবো সেই এনার্জি খরচ করে একটা মেমব্রেনের মধ্যে দিয়ে আমরা একটা বস্তুকে কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে মেমব্রেনের এক সাইড থেকে আরেক সাইডে ট্রান্সফার করব। এই ট্রান্সপোর্টের যে প্রসেস, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সংজ্ঞাটা খুব ভালো করে পড়তে হবে, রিটেনের জন্য এটা খুবই হট একটা সংজ্ঞা। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কিছু ফিচার আছে যেটা থেকে আমরা অবজেক্টিভে কিছু কোশ্চেন পেতে পারি। যে ফিচারগুলো কি আমি তোমাদের একটু পড়ি। যে এটা অবশ্যই কি একটা গ্রেডিয়েন্টের এগেইনস্টে হতে হবে, যেটা আমি বুঝলাম যে যে পাশে যাব সেই পাশে অবশ্যই তার গ্রেডিয়েন্ট বেশি থাকবে, তার কনসেন্ট্রেশন বেশি থাকবে, বাট স্টিল তাকে আমি ধাক্কা দিয়ে সেটা পাঠাবো। ধাক্কা দিয়ে পাঠাবো এই জন্য আমার এনার্জি এক্সপেন্ডিচার হবে। আমি এটা মেমব্রেনের মধ্যে দিয়ে পাঠাবো, এবং তার জন্য কি মেমব্রেনটা যে থাকবে, মেমব্রেনে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে, যে ক্যারিয়ার প্রোটিনটা ওই বস্তুটাকে ক্যাচ করে আরেক সাইডে কি ঠেলে বের করে দিবে। এবং মেমব্রেন প্রোটিনের কাজ করার জন্য কি আমার এটিপি বা এনার্জির দরকার হয়। আর হচ্ছে যে তোমার যে ক্যারিয়ার প্রোটিনটা থাকবে, ওই ক্যারিয়ার প্রোটিনটা এক একটা ক্যারিয়ার প্রোটিন একটা নির্দিষ্ট কেমিক্যালের জন্য ফিক্সড। হ্যাঁ, একটা ক্যারিয়ার প্রোটিন যদি সোডিয়ামের জন্য হয় শুধু সোডিয়ামকে এক সাইড থেকে আরেক সাইডে নিবে, একটা ক্যারিয়ার প্রোটিন যদি ক্যালসিয়ামের জন্য হয় শুধু ক্যালসিয়ামকে নিয়ে কাজ করবে, সে আবার সোডিয়ামকে নিয়ে কাজ করবে না। এটাকে বলা হয় স্পেসিফিসিটি অফ ক্যারিয়ার প্রোটিন। এটা এই জিনিসগুলো হচ্ছে আমার কি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এই ব্যাপারগুলো দেখতে পাই। এখন আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো কিছুই না, জিনিসটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথাটা যে বললাম যে এই কাজটা যে করি করতে আমাদের একটা এনার্জি খরচ হয়। তো এনার্জি যে খরচটা হয়, এই এনার্জি খরচটা আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা এনার্জিটা পাই হচ্ছে এটিপি থেকে। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের শর্ত হচ্ছে আমরা যে এনার্জিটা পাবো, প্রাইমারি অ্যাক্টিভটা হচ্ছে সরাসরি তার এনার্জি এটিপি ব্রেকডাউনের মাধ্যমে গেইন করবে, এটিপি ব্রেকডাউনের মাধ্যমে গেইন করবে। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি করবে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কমপ্লিশন হওয়ার সময় যে একটা এনার্জি রিলিজ হয়, সেই রিলিজ হওয়া এনার্জিটা আমার ইউজ করে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বুঝতে পারছো? তো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আবার আছে হচ্ছে কো এবং কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টটা হচ্ছে আমার দুইটা সাবস্টেন্স মেমব্রেনের মধ্যে একই দিকে যাবে, একই ডিরেকশনে ট্রান্সপোর্ট হবে, সেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, মানে সেকেন্ডারি অ্যাক্টিভে কো ট্রান্সপোর্ট। আর দুইটা সাবস্টেন্স যদি একটা এক সাইডে আসে আর একটা যদি আরেক সাইডে যায় সেটাকে বলে কাউন্টার ট্রান্সপোর্ট। ঠিক আছে, যেমন সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম যদি ডাইনে যায় হাইড্রোজেন বামে আসবে, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভের কাউন্টার ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট, এরকম হচ্ছে ব্যাপারটা। তো আমরা এক্সাম্পল গুলো মুখস্থ করবো। আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা খুব সুন্দর জিনিস নিয়ে আমরা খুব আলোচনা করি, এটা রিটেনে আমাদের প্রসেসটা নিয়ে লিখতে আসে আর বাদ বাকি কোশ্চেন গুলো ভাইবাতে জিজ্ঞাসা করে। সেটা আমরা সবাই জানি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প আমরা সংজ্ঞাটা জানি ইজ আ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, যেখানে আমার সেল মেমব্রেনের মধ্যে দিয়ে তিনটা করে সোডিয়াম বাইরে, আচ্ছা আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে যায় এবং দুইটা করে পটাশিয়াম হচ্ছে আমার বাইরে থেকে ভেতরের দিকে ঢুকে। এখন তোমাকে যদি বুঝাইতে বলে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা আমাকে বুঝাই দাও, তুমি কেমনে বুঝাবা? হ্যাঁ, দেখো কি হয়, প্রাইমারি অ্যাক্টিভ মানে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পে আমার সেলের মধ্যে থেকে তিনটা সোডিয়াম সেলের বাইরে চলে আসে। এবার তোমরা আমাকে বলো সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের বাইরে বেশি না ভেতরে বেশি? অবশ্যই সেলের বাইরে বেশি, বাট স্টিল সোডিয়াম সেলের বাইরে যাচ্ছে। আর পটাশিয়ামের কনসেন্ট্রেশন কি সেলের বাইরে বেশি না ভিতরে বেশি? অবশ্যই পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভিতরে বেশি, বাট স্টিল পটাশিয়াম সেলের মধ্যে ঢুকতেছে।
ভেতরে ঢুকতেছে, তাহলে কি আমরা গ্রেডিয়েন্টের কেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে আয়নকে ট্রান্সপোর্ট করতেছি। এখানে আমার এটিপি খরচ হয়, প্রসেসের মধ্যে আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং এখানে একটা সোডিয়াম পটাশিয়াম ক্যারিয়ার প্রোটিন আছে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা ক্যারিয়ার প্রোটিন আছে যে এই কাজগুলো করে। সো এই যে ফিচার গুলো আমার মিলে গেল, এটাই প্রমাণ করে কি আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ এ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। আর এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা সরাসরি এটিপি ব্রেকডাউনের মাধ্যমে কি এনার্জি গেইন করে। সো এটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। আমরা কথা বুঝাতে পারলাম। যে প্রসেসটা আছে, প্রসেসটা আমি রিটেন কথা বলছি, ফ্লোচার্ট আকারে দেখাইছি। প্রসেসটা মুখস্থ করতে হবে ফর রিটেন। হ্যাঁ, যে সোডিয়াম পটাশিয়াম এটিপি তার জায়গায় জায়গায় বসে যায়, এরপরে এটিপি ব্রেকডাউন হইলে আমার ক্যারিয়ার প্রোটিনের কনফিগারেশন হয়, ফলে কি আমার সোডিয়াম গুলো বাইরে চলে যায়, পটাশিয়াম ভেতর চলে আসে। মোদ্দা কথা হচ্ছে এইটা। প্রসেসটা আমার এরো চিহ্ন দিয়ে লিখে প্র্যাকটিস করতে হবে ফর রিটেনের জন্য। রিটেনে আরেকটা যে জিনিসটা আসে সোডিয়াম পটাশিয়াম পাম্প আসলেই, যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্সটা হচ্ছে আমার এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা একটা সেলে এক্সিস্ট করে দেখি আমার একটা সেলের মেমব্রেনে একটা পটেনশিয়াল থাকে, যাকে আমরা বলি মেমব্রেন পটেনশিয়াল, যেটা আমি একটু পর আলোচনা করব। প্লাস সেল ভলিউম ঠিক থাকে। সেলের মধ্যে যদি এক্সেসিভ সোডিয়ামের অ্যাকুমুলেশন হয়ে যায়, তখন সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, সোডিয়ামটাকে বাইরে থেকে বের করে দেয়। হ্যাঁ, এতে করে সেলের ভলিউম ঠিক থাকে। আরো কি হয়, যে নার্ভ এবং মাসল ফাংশন। দেখো নার্ভ এবং মাসল ফাংশন কি, আমরা সিএনএস আমি 4টা ক্লাস নিছি রিটেন রিভিউ মিলে। তো আমরা সেখানে বারবারই দেখছি যে নার্ভ ইম্পালস, নার্ভ ডিসচার্জ, নার্ভ ফাইবারের ডিসচার্জ, কন্ডাকশন, সেখানে কিন্তু বারবারই কি ডিপোলারাইজেশন একটা কথা আসতেছিল। আবার আমরা পড়ছি নিউরোমাসকুলার জাংশন। নিউরোমাসকুলার জাংশনে তোমার হচ্ছে যে দেখায় যে একটা নার্ভ একটা মাসলের মধ্যে আছে, মানে মাসলের মধ্যে এমবেডেড আছে। তো সেখানে আমার একটা ডিপোলারাইজেশন হয় নিউরনের, যেটা কিনা আমার মাসলকে কন্ট্রাক্ট করে। তো এই যে ডিপোলারাইজেশনটা হয়, এই যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়, এই সব কিছুই কি আমার এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের এক্সিস্টেন্সের কারণেই হয়। হ্যাঁ, কারণ নর্মালি সোডিয়াম সেলের বাইরে ভালো মতো অনেক বেশি বেশি আসছে, পটাশিয়াম সেলের মধ্যে ভালো অনেক বেশি বেশি আছে, কিন্তু যখনই একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভেট হলো, তখন কি হলো, সোডিয়াম বেশি মানে সেলের বাইরে বেশি থাকা সত্ত্বেও আরো সোডিয়াম ঢুকলো, পটাশিয়াম সেলের মধ্যে বেশি থাকা সত্ত্বেও পটাশিয়াম আরো ঢুকলো, একটা ইলেকট্রিক্যাল ডিফারেন্স, একটা ভোল্টেজ সেখানে জেনারেটেড হইলো, ফলে কি আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হইলো। তো এটাই হচ্ছে মেইনলি কারণ যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে, এবং আলটিমেটলি কি আমার নার্ভের আমার ইম্পালস ক্রিয়েট হয় এবং মাসেলের কন্ট্রাকশন হয়। এসব কিছুর পিছনে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প দেয়। ঠিক আছে, এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো ইম্পর্টেন্ট আমাদের বডির প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, এবং সবচেয়ে বেশি সংখ্যায় এই প্রসেসটা চলে বডিতে। এবং এই কারণে এর থেকে যে এনার্জি গুলো রিলিজ হয়, সেগুলো আবার আমাদের বডি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গুলোতে কিন্তু এই কাজে লাগে। তো এইগুলা হচ্ছে আমার মোটামুটি ভাবে ইম্পর্টেন্স। তো এগুলো আমরা আসলে দেখতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা কিছু ওই যে তোমার প্যাসিভ কিছু নিয়ে কথা বলবো, যেমন ডিফিউশনের সংজ্ঞা কি, হ্যাঁ অসমোসিসের সংজ্ঞা কি, এগুলো তোমার পরীক্ষায় কি আসতে পারে। তো ডিফিউশনের সংজ্ঞা আমরা জানি যে তোমার স্পন্টানিয়াসলি একটা কিছু বস্তু কোনো পার্টিকেল যদি তার হাই ডেনসিটি এরিয়া থেকে লো ডেনসিটি এরিয়াতে যায়, হ্যাঁ, তো সেটা হচ্ছে আমার ডিফিউশন। সেটা আইদার হতে পারে সিম্পল, হতে পারে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কি পার্টিকেলসের জন্য ক্যারিয়ার প্রোটিন থাকে। অসমোসিস হচ্ছে আমার অ্যাক্রস দ্য মেমব্রেনই একটা লো কনসেন্ট্রেশন এরিয়া থেকে হাই কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে কোনো এনার্জির এক্সপেন্ডিচার হয় না, এই জন্য এটা একটা প্যাসিভ প্রসেস। অসমোসিস এ প্যাসিভ প্রসেস। তো সংজ্ঞাগুলো জানাই হচ্ছে কি আমার এখানে এনাফ মোটামুটি ভাবে। এরপরে আমরা কি কিছু পার্থক্য নিয়ে কথা বলবো, ঠিক আছে, যে পার্থক্যগুলো এখানে কি কি আছে দেখো। অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেসের মধ্যেকার পার্থক্য, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এই দুইটা এর পার্থক্য। এই দুইটা পার্থক্যই হচ্ছে কি দেখা যায় আমাদের পরীক্ষা কেন জানি না বেশি বেশি আসে এবং টিচাররা কি বেশি বেশি দিতে পছন্দ করে। হ্যাঁ, সো এই জন্যই আমরা হচ্ছে এই পার্থক্যগুলো বেশি বেশি পড়বো এবং এগুলো মুখস্থ করবো এই পরীক্ষার জন্য, রিটার্নের জন্য স্পেশালি। এবং ভাইবাতে দেখা যায় যে পার্থক্য খুব একটা বেশি আসে না, আসলেও তোমার এই দুইটার মধ্যে আসবে, এবং তোমাকে একদম যে 7টা বা 5টা পার্থক্য ভাইবাতে কিন্তু সব শুনতে চায় না। তুমি যদি 2টা-3টা ভালো ভালো পয়েন্ট বলতে পারো, যেমন আমি যদি বলি যে কি বলবো, যেমন মুভমেন্ট অকার্স, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হচ্ছে তোমার এগেইনস্ট কনসেন্ট্রেশন, প্যাসিভে ম্যাক্সিমামই হয় হচ্ছে তোমার টু দা কনসেন্ট্রেশন, মানে লো থেকে
হাই থেকে লো এর দিকে যায়, আর অ্যাক্টিভ হচ্ছে অলওয়েজ তোমার লো থেকে হাই এর দিকে যায়। তারপরে যদি বলি এনার্জি এক্সপেন্ডিচার হয় না, ক্যারিয়ার প্রোটিন লাগে না, ঠিক আছে, জেনারেলি প্যাসিভে লাগে না, ফ্যাসিলিটেড ডিফিউশনটা বাদে। হ্যাঁ, মেমব্রেনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, প্যাসিভে সবসময় দরকার নাই। তো এই ধরনের পয়েন্টগুলো তুমি যদি হেবাতে কিছু ভালো ভালো পয়েন্ট বলতে পারো, তুমি যেই বই থেকে পড়াশোনা করো না কেন, সেই বইয়ের প্রথম দিকে যে পয়েন্টগুলো আছে ডিফারেন্স, সেগুলো বলতে পারলে কি টিচাররা বুঝে এবং তোমাকে কোশ্চেন সেখানে স্টপ করে দেয়, তোমাকে আর বলতে বলে না। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ভাবে প্রাইমারি। আর হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মানে ডিফারেন্সটা কখনো কখনো রিটেনে আসতে পারে, দেখতে চাইলে দেখতে পারো, আর এটা মানে তেমন খুব একটা ইম্পর্টেন্ট না। তো এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল আর হচ্ছে কি অ্যাকশন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল নিয়ে একটু আমরা কথা বলবো যে এটা অ্যাকচুয়ালি কি। এটা নিয়ে আমাদের ছেলেমেয়েদের অনেক ঝামেলা হয় যে হ্যাঁ অনেক জটিল জটিল জিনিস পড়ে উল্টা দিচ্ছে, ইভেন সিএনএস ও দেখা যাচ্ছে একদম জাহাজ কনসেপশনের, কিন্তু ওই একেবারে বেসিক কথা এসে যখন ধরাচ্ছে বলতো মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি, তুমি যে বললা নার্ভের একটা ইম্পালস ক্রিয়েট হয়, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, তুমি যে এত কথা বলতেছো নার্ভ সিএনএস এর কোশ্চেন গুলো করার সময়, হ্যাঁ, যে তোমার নিউরো ট্রান্সমিটার যাচ্ছে, রিসিভ হচ্ছে, ভোল্টেজ গেটেড চ্যানেল হ্যান ওপেন হচ্ছে, ট্যান ওপেন হচ্ছে, অমুকের ইনফ্লাক্স তমুকের রিফ্লাক্স, একটা ডিপোলারাইজেশন ক্রিয়েট হচ্ছে। আমাকে ডিপোলারাইজেশন জিনিসটা তুমি আমাকে বুঝাও, তুমি আমাকে অ্যাক্টিভ মানে তোমার অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি এটা আমাকে বুঝাও, মেমব্রেন পটেনশিয়াল কেন থাকে আমাকে বুঝাও। এই কথাগুলোই তখন কি একদম বেসিক কোশ্চেন, তখন সবাই মার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ এই প্রশ্নগুলো পারা, তুমি প্রশ্নটার উত্তর যদি বলতে পারো, তুমি মোটামুটি ধরে নিতে পারো ভাইবা টেবিলে বসে বসে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর করছে আর তুমি বলতে পারছো, দ্যাট মিনস তোমার পাস কনফার্ম। তুমি হাই গ্রেডের প্রশ্ন পার্সেন্ট পারানোর পরে তোমার টিচাররা যখন তোমার ভাইবা নিতে বসবে, তাদের একটা সেন্স আছে যে কোন বেজ লাইনটা পার করলাম এটা স্টুডেন্টকে পাস মার্ক 60 দিতে পারবো, এবং সেই বেজ লাইন গুলোর জন্য এই কোশ্চেন গুলো জানা খুব জরুরি। মেমব্রেন পটেনশিয়ালটা কি? মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে একটা সেলের মেমব্রেনের দুই সাইডে যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকে বলা হয় হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। ঠিক আছে, এটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, একটা সেল মেমব্রেনের দুই সাইডে ইলেকট্রিক্যাল ডিফারেন্স, এটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। ঠিক আছে, মেমব্রেন পটেনশিয়াল দুই ধরনের আছে, একটা হচ্ছে আরএমপি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আরেকটা হচ্ছে চেতা পটেনশিয়াল, সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। একটা হচ্ছে রেস্টিং পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আর একটা হচ্ছে চেতা মেমব্রেন পটেনশিয়াল। চেতা মেমব্রেনটা কি? চেতা মেমব্রেনটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। কথা বুঝতে পারছো? তো এখন এটা যদি বুঝে থাকো, তাহলে এখন আমাকে দুটো জিনিস আলাদাভাবে আমাকে বলতে হবে যে আরএমপিটা কি আর অ্যাকশন পটেনশিয়ালটা কি। আরএমপিটা হচ্ছে একটা সেল, ধরো একটা সেল কাজ করতেছে না, আমার বডি রেস্ট দেয়, বডি তো কোনো না কোনো সময় কেউ না কেউ কাজ করতেই থাকে। সাপোজ ধরলাম একটা সেল চুপচাপ বসে আছে, তার ওই মুহূর্তে তার কোনো কাজ নাই, তো ওই অবস্থায় ওই সেলটার মেমব্রেনের দুই পাশে যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স উইথ ইনসাইড নেগেটিভিটি এবং আউটসাইড পজিটিভিটি, সেটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। দ্যাট মিনস একটা সেলের রেস্টিং কন্ডিশনে সেল মেমব্রেনের মধ্যে মানে সেলের ভেতরে অলওয়েজ নেগেটিভ চার্জের আধিক্য থাকবে এবং সেলের বাইরে অলওয়েজ কি পজিটিভ চার্জের আধিক্য থাকবে। এখন কোশ্চেন সাথে সাথে চলে আসে যে কেন এই রকম ঘটনাটা ঘটে, আরএমপি কেন অলওয়েজ নেগেটিভ, ইনসাইড কেন সবসময় নেগেটিভ থাকবে। এর পক্ষে দুইটা যুক্তি আছে। একটা হচ্ছে গিভস ডোনার ইকুইলিব্রিয়াম। গিভস ডোনার ইকুইলিব্রিয়ামটা আমাদের কি বলে, যে পটাশিয়াম আয়নটা নিয়ে যদি আমি একটু বলি, যে পটাশিয়াম আয়নটা ফ্রিলি পারমিয়েবল, তো সোডিয়াম আয়নটা পারমিয়েবল অত না। হ্যাঁ, কেন কি হয় দেখো, আমাদের আমি যদি সহজটা একটু আগে চিন্তা করি, যে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে কি হয় যে আমাদের তিনটা সোডিয়াম আয়ন বাইরে চলে যায়, দুইটা পটাশিয়াম আয়ন ভেতরে ঢোকে। তো তিনটা সোডিয়াম আয়ন মানে হচ্ছে কি তিনটা প্লাস, আর দুইটা পটাশিয়াম আয়ন মানে হচ্ছে দুইটা প্লাস, তিনটা প্লাস ঢুকে দুইটা প্লাস বেরিয়ে। তাহলে আলটিমেটলি কি আমার মেমব্রেনের ভেতরে এভরি টাইম আমার পাম্প কাজ করতেছে, একটা করে কি পজিটিভ ডেফিসিট হচ্ছে না, মানে বাইরে একটা করে এক্সট্রা পজিটিভ চলে রেখে রয়ে যাচ্ছে। দেখা যায় এই জন্য সেলের মধ্যে নেগেটিভ বেড়ে যায়, পজিটিভ কমে যায়, আর সেলের বাইরে হচ্ছে পজিটিভ বেড়ে যায়। আরো কি হয় যে এই যে তিনটা সোডিয়াম বাইরে চলে গেল, গিভস ডোনার ইকুইলিব্রিয়াম বলতেছে, গিভস ডোনার ইকুইলিব্রিয়ামে যে সোডিয়াম আয়ন বাইরে চলে যাওয়ার পর সে নিজে নিজে সেলের মধ্যে আবার অত বেশি ঢুকতে পারে না। হ্যাঁ, কজ হচ্ছে সোডিয়াম আয়নের পারমিয়েবিলিটি মেমব্রেনের মধ্যে দিয়ে কম, ভেদ্যতা কম, পটাশিয়াম আয়নের ভেদ্যতা বেশি। সো এই জন্য দেখা যায় যে সোডিয়াম আয়নের পারমিয়েবিলিটি কম হওয়ার কারণে তিনটা সোডিয়াম যে বেড়ে গেল পাম্প দিয়ে, তো মানে ওই যে একটা মানে প্লাস যে ডেফিসিট আছে ওটারে আর সে ব্যালেন্স করতে পারে না। তো তার কারণে কি হয়, তার কারণে হচ্ছে আরএমপি অলওয়েজ হচ্ছে নেগেটিভ হয়। এটা হচ্ছে সহজ ভাবে বুঝাই দিলাম, জটিল বুঝার দরকার নেই।
ঠিক আছে, এখন তোমাদের রিটেনে যে কোশ্চেন একটা থাকে, খুব মানে মনে করে এই কোশ্চেনটা শুধুমাত্র রিটেনেই থাকে, এটা একমাত্র আইটেমে একটু ধরে ভাইভাতে টেবিলে বসলে, আর সবসময় কোশ্চেনটা হচ্ছে রিটেনে থাকে। তো সেটা কি? সেটা হচ্ছে যে একটা সেলে কিভাবে রেস্টিং পটেনশিয়াল, হাউ ইজ রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল প্রডিউসড এন্ড মেইনটেইন ইন এ সেল অথবা ইন এ নার্ভ ফাইবার। মানে আমরা যে উত্তরটা দিব এটা একটা এক্সাম্পল ভিত্তিক উত্তর, এবং সেই এক্সাম্পলটা আমরা দিব হচ্ছে নার্ভ ফাইবার দিয়ে। তো আমাদের কয়েকটা জায়গার আরএমপি একটু মুখস্থ রাখতে হবে, যেমন নার্ভ ফাইবার একটা -90, নিউরন একটা মুখস্থ রাখতে হবে -70। তারপর তুমি আরো যেটা মুখস্থ করতে পারো যে এসেনোডাল ফাইবারটা মুখস্থ করবা -55 to 60, আর হচ্ছে কার্ডিয়াক মাসলটা মুখস্থ করা উচিত -85 থেকে -90। তো মোটামুটি ভাবে এই চারটা অবশ্যই মুখস্থ করতে হবে, এর বাইরে তুমি আর যা মনে রাখতে পারো। তো এই চারটা যদি মুখস্থ রাখো তাহলে আমরা বলতেছি হচ্ছে একটা নার্ভ ফাইবারের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। -90 মিলিভোল্ট। এখন আমাকে বুঝাইতে হবে যে কেমনে এটা জেনারেট হয় আর হচ্ছে কি মেইনটেইন হয়। দেখো 3টা স্টেপে এই বর্ণনাটা দেওয়া আছে আমাদের রিটেনে। আমরা রিটেন সেশনে একটা আলোচনা করছি যে পটাশিয়াম ডিফিউশন থ্রু পটাশিয়াম সোডিয়াম লিক চ্যানেল, সোডিয়াম ডিফিউশন থ্রু ওইলিক চ্যানেল, আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখন পটাশিয়ামের যে ডিফিউশনটা হবে সেটা হবে আমার সেলের বাইরে যাবে। সোডিয়াম পটাশিয়াম একটা লিক চ্যানেল আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের দ্বারা হচ্ছে পটাশিয়াম হচ্ছে আমার ভেতরে ঢুকে, আর একটা লিক চ্যানেল আছে আমাদের সেল মেমব্রেনে, সোডিয়াম লিক চ্যানেল, সেখান থেকে পটাশিয়াম আয়নটা বাইরে বেরোয় যায়। পটাশিয়াম আয়নটা যদি বাইরে বেরোয় যায়, এমনিতে 3টা সোডিয়াম বেরোয় যাচ্ছে আমার পাম্প দিয়ে, তারপরে যে লিক চ্যানেল দিয়ে আরো পটাশিয়াম আয়ন বেরোয় যায়। ফার্স্ট স্টেপটা যদি আমরা চিন্তা করি যে শুধুমাত্র যদি ওই স্টেপটা চিন্তা করে আমরা আরএমপি নির্ণয় করি নার্ভ ফাইবারের, সেই আরএমপিটা হয়ে হচ্ছে -94 মিলিভোল্ট। এখন শুধু এই ঘটনাটাই ঘটে তা না, আমরা একটু আগে গিবস ডোনান ইকুইলিব্রিয়ামের কথা বলার সময় বলেছেন যে সেলের সোডিয়ামের পারমিয়াবিলিটি সেল মেমব্রেনের মধ্যে দিয়ে কম, তবে পটাশিয়াম সোডিয়াম যে লিক চ্যানেল আছে সেটা দিয়ে কিছু সোডিয়াম আয়ন আমার সেল মেমব্রেনের মধ্যে ঢোকে, এবং ওই শুধু যদি ওকে আবার আলাদাভাবে চিন্তা করি তাহলে আমার আরএমপি কিন্তু আবার বেড়ে যায়। বেড়ে কোথাও কত দাঁড়ায় জানো? দাঁড়ায় হচ্ছে আমার +61 মিলিভোল্ট, +61 মিলিভোল্ট। এখন ওদিকে -90 বলতেছি, আবার +61 বলতেছি, তোমরা তো বলবে যে ভাইয়ার তো মাথা মতো গেছে। ঠিক আছে, এখন এই দুইটাকে আবার একটু ব্যালেন্স করে একটা ইকুয়েশনের দ্বারা। সেই ইকুয়েশনটা হচ্ছে গোল্ডম্যান ইকুয়েশন। ঠিক আছে, সেই গোল্ডম্যান ইকুয়েশনটা যদি আমরা মাথায় রাখি তাহলে আলটিমেটলি এই পটাশিয়াম সোডিয়ামের এই পালাপালির যোগ বিয়োগ করে আমরা একটা আরএমপি পাই নার্ভ ফাইবারে, সেটা হচ্ছে -86 মিলিভোল্ট। এইটুকুই আমার নার্ভের আরএমপি হওয়ার কথা ছিল, কিন্তু নার্ভের এখনো খেলা শেষ হয়নি নার্ভ ফাইবারে। সকল সেলের মতো নার্ভ ফাইবারের কি সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকলে ও আবার একটা কন্ট্রিবিউশন দেয়, কারণ অলওয়েজ 3টা সোডিয়াম বাইরে বেড়ে যাচ্ছে, তার বিনিময়ে মাত্র 2টা পটাশিয়াম ঢুকতেছে, তো একটা নেগেটিভিটি ক্রিয়েট করে সেলের মধ্যে। তো সেই নেগেটিভিটিটা হচ্ছে -4 মিলিভোল্ট। তো আলটিমেটলি -86 আর -4 মিলে হচ্ছে -90 মিলিভোল্ট। এটি হচ্ছে আমার নার্ভ ফাইবারের আরএমপি জেনারেশন এবং মেইনটেনেন্সটা এভাবেই হয়। একটা ছবি আছে যেটা আমি রিটেন সেশনে দেখাইছি। তো এই রিটেন কোশ্চেনটা আসলে আমার এই ছবিটা আঁকতেই হবে, কিছু করার নেই। বর্ণনা তুমি যদি একটু শর্ট করে বাক্যগুলা ফিউজ করে করে ছোট করে লেখো, কোনো প্রবলেম নাই। আমার 3টা স্টেপ ওখানে মেনশন করতে পারলেই হয়েছে, ছোট বর্ণনা দিয়ে ছবিটা যদি আঁকতে পারো, ইটস আ কমপ্লিট অ্যান্সার। তোমার মোটামুটি 4-এর মধ্যে 3 পাওয়া, বা 4-এর মধ্যে 3 বা 3.5-এর মধ্যে 3 তো অবভিয়াসলি পাবা। 4 মার্কের জন্য যদি থাকে 4 মার্কেও 3 ইজি উঠবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 4 মার্কের মধ্যে যদি 3.5 উঠতে পারো সেটা হচ্ছে বেস্ট। তোমার হাতে লেখা সুন্দর হলে, ছবি আঁকাটা সুন্দর হলে 4-এর 3.5 দেয় টিচাররা। প্রফে কিন্তু ওই যে আমরা যেমন এসএসসি এইচএসসি তে আমরা স্কুলের প্রি-টেস্ট টেস্ট পরীক্ষা টিচাররা কিন্তু নাম্বার কম দিয়ে কান্দায় ফেলতো। ঠিক আছে, দেখা যেত ওই প্রবলেমগুলো এইচএসসি থেকে ধুমায় মার্কস উঠে আসছে এসএসসি এইচএসসি তে। তো প্রফ ইজ এ বোর্ড এক্সাম। ঠিক আছে, প্রফ কিন্তু তোমাকে ছাড়ার চেষ্টা করে। তো তুমি যদি প্রেজেন্টেশন সুন্দর করো তোমাকে কিন্তু অনেক মার্ক দিবে রিটেনে। হ্যাঁ, অনেকে যেমন আমার মতো কিছু পাবলিক আছে, আমার যেমন হাতে লেখা খুব একটা ভালো না, হ্যাঁ আমি রিটেন পরীক্ষা একটু ভয় পাই। হ্যাঁ, তো এই জন্য আমার একটু সমস্যা হয়। তো যদি তোমার প্রেজেন্টেশন ভালো হয় তোমাকে রিটেনে কিন্তু প্রফে অনেক মার্ক দেয়, আমাকেও দিচ্ছে মোটামুটি কি 5 মার্ক দিচ্ছে। তো যাজ্ঞা, আমি ভাই প্লেস করিনি, আবার বলতেছে আমি সত্যিই প্লেস করিনি। এবং এই ধারণা যদি কেউ স্বপ্ন ভেবে থাকে আমি প্লেস করছি, এটা কোনো চান্সই নেই। ঠিক আছে, মানে আমার হাতের লেখা এত বাজে যে কি বলবো থাকা। অ্যাকশন পটেনশিয়াল কি? অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে তোমার
এই রেস্ট্রিক্ট মুভমেন্ট পটেনশিয়ালের একটা মডিফাইড ফর্ম। কি হয় যে আমার আরএমপিটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে? তো এখন এই নেগেটিভ আরএমপিটা মানে সাডেন একটা চেঞ্জ হয়, একটা পজিটিভ একটা পটেনশিয়াল ক্রিয়েট করবে, তারপরে একই রকম র্যাপিড চেঞ্জ হয়, আবার সে নেগেটিভ জায়গায় ফিরে আসবে। এটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের মূল কনসেপ্ট। আমি যদি সংজ্ঞাটা পড়ে শুনাই, অ্যাকশন পটেনশিয়ালস আর দ্য র্যাপিড চেঞ্জ ইন মেমব্রেন পটেনশিয়াল, মানে মেমব্রেন পটেনশিয়ালেরই একটা র্যাপিড চেঞ্জ হবে। কিরকম সেই চেঞ্জ? দ্যাট বিগিনস উইথ সাডেন চেঞ্জ। এটা একটা সাডেন চেঞ্জ হবে ফ্রম নর্মাল আরএমপি টু এ পজিটিভ পটেনশিয়াল, মানে নর্মাল নেগেটিভ যে আরএমপিটা থাকবে সেটা একটা পজিটিভ, মানে এমন উপরে উঠবে, চেঞ্জটা হবে যে সেটা পজিটিভ পটেনশিয়াল হবে এবং সেটা অলমোস্ট সাডেন মানে ডাউনফল হয়ে অলমোস্ট ইকুয়াল র্যাপিড চেঞ্জ হবে ব্যাক টু নেগেটিভ পটেনশিয়াল। নেগেটিভ ছিল ফট করে একটা পজিটিভ হবে, আবার ফট করে নেমে আবার নেগেটিভ হয়ে যাবে। যে ফট করে ওঠানামাটি হচ্ছে কি আমার অ্যাকশন পটেনশিয়াল। এখন কিভাবে এই জিনিসটা হয়, স্টেজেস, এইটা হচ্ছে আমার রিটেনের কোশ্চেন, যে স্টেজেস অফ অ্যাকশন পটেনশিয়াল এটা লিখতে আসে। কি কি হবে? রেস্টিং স্টেজ, একটা হচ্ছে রেস্টিং স্টেজটা হচ্ছে কি আরএমপি হচ্ছে রেস্টিং মুভমেন্ট মানে রেস্টিং স্টেজ। এরপর হচ্ছে ডিপোলারাইজেশন স্টেট। ডিপোলারাইজেশন স্টেটে কি হয় আমার হচ্ছে এই যে সাডেন চেঞ্জটা হয়, রেস্টিং থেকে মানে র্যাপিড একটা মানে ভোল্টেজ গেইন হয় এবং আরএমপিটা নেগেটিভ থেকে জিরো লেভেল ক্রস করে ওভারশুট করে এবং একটা পজিটিভ একটা লেভেলে যায়, পজিটিভ একটা পটেনশিয়াল ক্রিয়েট করে। তারপরে হচ্ছে আমার রিপোলারাইজেশন স্টেট। রিপোলারাইজেশন স্টেটটা হচ্ছে একই হবে শার্প র্যাপিড ডাউনফল করে আমার অনেক সময় হাইপার পোলারাইজেশন হয়ে যায়। হাইপার পোলারাইজেশন মানে হচ্ছে ভোল্টেজটা নামতে নামতে আরএমপির নিচে নেগেটিভে চলে যায়। হাইপার পোলারাইজেশন হয়ে আবার হচ্ছে কি সে পরবর্তী আবার রেস্টিং মুভমেন্ট আরএমপিতে চলে আসে এবং পরবর্তী অ্যাকশন পটেনশিয়াল হওয়ার জন্য কোন স্টিমুলাসের মানে পরবর্তী অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার জন্য যে স্টিমুলাস তার জন্য ওয়েট করতে থাকে। এটি হচ্ছে আমার অ্যাকশন পটেনশিয়ালের মূল কথাবার্তা কাহিনী। অ্যাকশন পটেনশিয়াল যেখানে আছে সেখানেই একটা কথা আছে, তার নাম হচ্ছে অল অর নান ল। এটা আমরা কোথায় পড়ছি? এটা আমরা কার্ডিয়াকে পড়ছি, এটা আমরা নিউরনে পড়ছি, এটা আমরা নার্ভ ফাইবারে পড়ছি। যেখানেই অল অর নান ল আসুক, একটাই কথা, স্টিমুলাস যদি থ্রেশহোল্ড লেভেলের উপরে হয় ফুল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, যদি সাব থ্রেশহোল্ড লেভেলে থাকে কোন অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। অল অর নান ল সবসময় সর্বদাই একই কথাই বলে আসতেছে এবং এটা আমি আরো একবার তাই বলবো। আমার আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে মাসল ফিজিওলজি, শেষ করে ফেলবো। মাসল ফিজিওলজি থেকে আসলে একটাই বড় কোশ্চেন, সেটা হচ্ছে তোমার স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন। তো তার আগে আমি একটু ছোট করে বলবো যে কি পড়া উচিত এখানে ভূমিকা থেকে ফাইবার জন্য। ফাইবার জন্য তুমি হচ্ছে যে এই যে মায়োফাইব্রিল মাসল ফাইবার যে জেনারেশনটা, যে ফেসিকুলাস যে জেনারেটটা হয় তোমার এখানে যে মেমব্রেন গুলা থাকে, লাইক হচ্ছে তোমার সার্কোলেমা, তারপরে মায়োফাইব্রিল, এই শব্দগুলার মানেটা কি এটা একটু পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর হচ্ছে তোমার একটা কোশ্চেন হচ্ছে কমন কোশ্চেন, সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসল, যে অ্যাক্টিন এবং মায়োসিন এটা হচ্ছে আমার মাসলের কন্ট্রাক্টাইল ইউনিট। তো মোটামুটি ভাবে আর এই যে বিভিন্ন ধরনের ব্যান্ড গুলো আছে, এইচ ব্যান্ড, জেড ব্যান্ড, এবার এগুলো আসলে লাগে না। হ্যাঁ, এগুলো প্রফে কখনো ধরে বলে আমার তো জানা নাই, ঠিক আছে, এটা লাগে না। আর স্কেলেটাল মাসলের প্রপার্টিজ একটু পড়তে পারো, যে কোনো ফিজিওলজিক্যাল প্রপার্টিজ হচ্ছে অলওয়েজ ইম্পর্টেন্ট। দেখো স্কেলেটাল মাসলের প্রপার্টিজ আমরা হিস্টোলজিতে অ্যানাটমিতে অনেকবারই পড়ছি, যে শেপ সাইজ হচ্ছে লং সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ, ক্রস স্ট্রাইয়েশন স্ট্রাইটেড থাকে, ক্রস স্ট্রাইয়েশন থাকে, কারণ হচ্ছে নিউক্লিয়াস গুলো তো তোমার তো মানে মাসলের ফাইবার গুলোর মধ্যেকার মানে যে সার্কোলেমার আবরণটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাসলের ফাইবার গুলো ফিউজে একটা লম্বা একটা মানে এক একটা সেলের মধ্যে মেমব্রেন গুলো ফিউজে একটা লম্বা সিলিন্ড্রিক্যাল একটা ফাইবার ক্রিয়েট করে, দেখা যাচ্ছে মধ্যে নিউক্লিয়াস গুলো ফ্রিলি মুভ করতেছে। ওই যে অনেকগুলা একটা মাসল ফাইবারে অনেকগুলা মানে তোমার হচ্ছে যে ফেসিকুলাস মিলে তো একটা ফাইবার, তো অনেকগুলা ফেসিকুলাসের মধ্যে মধ্যে নিউক্লিয়াস গুলা ওগুলো একসাথে জড়ো হয়ে একটা ব্যান্ডের মতো ক্রিয়েট করে, ওটাই হচ্ছে ক্রস স্ট্রাইয়েশন, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে একটা মানে তোমার ফেসিকুলাস অনেকগুলো নিউক্লিয়াস থাকে, কজ একটা ফেসিকুলাস অনেকগুলা মাসল সেল নিয়ে তৈরি, তো অবশ্যই একটা ফেসিকুলাস কি মাল্টিনিউক্লিয়েটেড। তারপরে সার্কোলেমা, অবশ্যই একটা মাসল ফাইবারের চারিদিকে সার্কোলেমা একটা আবরণ থাকে এবং এটা খুবই ডেফিনিট আমার স্কেলেটাল মাসলের ক্ষেত্রে, ঠিক আছে। কার্ডিয়াক মাসলে সামান্য পরিমাণ থাকে, আর আমার ইসেতে স্মুথ মাসলে একেবারেই থাকে না। এরপর হচ্ছে টি টিবিউস প্রেজেন্ট থাকে,
সার্কোপ্লাজমিক রেটিকুলাম স্কেলেটাল মাসলে অবশ্যই ওয়েল ডেভেলপ, ঠিক আছে। আর স্কেলেটাল মাসলে সাধারণত রিজেনারেশন খুব বেশি হয় না। কন্ট্রাকশন পাওয়ার স্কেলেটাল মাসল জানি আমরা খুব বেশি, কারণ আমরা এই যে ঘাড় ঘুরাইতেছি আমি, ঠিক আছে, হাত পা নাড়াইতেছি, অবশ্যই কন্ট্রাকশন পাওয়ার অনেক বেশি, ঠিক আছে। কোথায় থাকে ডিস্ট্রিবিউশন, আমাদের যত রকমের মানে ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি যেসব জায়গায় হয়, 4টা লিমসে এবং নেকে থাকে, হ্যাঁ, জতে থাকে, তোমার ট্রাকিয়াতে থাকে, এইসব জায়গায় কি স্কেলেটাল মাসল থাকে, টাঙে থাকে, এইসব জায়গায় স্কেলেটাল মাসল থাকে। ডায়াফ্রামেও থাকে, ডায়াফ্রাম, ওয়াল অফ দ্য ডায়াফ্রামে কি স্কেলেটাল মাসল থাকে। তো আরো এবার হচ্ছে আমরা সেই কোশ্চেনটা একটু দেখবো যে স্টেপস অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন, এটা আমি অ্যাকচুয়ালি রিটেনে বলে ফেলছি। তো এটা অ্যাকচুয়ালি রিটেনরি কোশ্চেন, এই কোশ্চেনটা একমাত্র রিটেন ছাড়া আল্লাহর ওয়াস্তে আর কোথাও জিজ্ঞাসা করবে না, চিন্তা করার কারণ নাই। তো কি হয়, আমার ফার্স্টে হচ্ছে আমার যে স্কেলেটাল মাসলটা কন্ট্রাক্ট করবে, প্রত্যেকটা মাসলে কি একটা মোটর নিউরনের সাপ্লাই থাকে, আমরা সিএনএস রিভিউ গুলোতে দেখছি সেটা। তো এই হচ্ছে আমার থাকে, এবং সেটা হচ্ছে আমার নিউরোট্রান্সমিটার রিলিজ করে মোটর এন্ড প্লেটে। নিউরোট্রান্সমিটার রিলিজ হলে আমার ওই যে নিউরোমাসকুলার জাংশন যেটা আছে, অ্যাকচুয়ালি আমরা সিএনএস এ দেখছি নিউরোমাসকুলার জাংশন, যেটা নার্ভ একটা মাসলের মধ্যেকার যে জাংশন, ঠিক আছে। তো কি হয়, আমার নার্ভে যেরকম সিনাপস ক্রিয়েট করে, তো নার্ভ আর মাসল কি সিনাপস আছে, সেখানে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, সেই প্রক্রিয়াটা আমরা সিএনএস এ দেখছি। তো সেই নিউরোট্রান্সমিটার রিলিজ হলে অ্যাসিটাইলকোলিন যদি রিলিজ হয়, আমার হচ্ছে আমার এন্ড প্লেট মেমব্রেন, এই ক্ষেত্রে মাসলের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম না, মানে মাসলের যে মেমব্রেনটা সার্কোলেমা, তো সেটা হচ্ছে আমার এন্ড প্লেট মেমব্রেন হিসেবে কাজ করে, এবং সেখানে সোডিয়াম পটাশিয়ামের কন্ডাক্টেন্স বেড়ে যায়, ফলে আমার এন্ড প্লেট একটা পটেনশিয়াল জেনারেট হয়, এবং সেটা হচ্ছে আমার মাসল ফাইবারের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। জেনারেট করার পর কি হয়, যে আমার মাসলের মধ্যে যে টি টিউবিউল থাকে, সেই টি টিউবিউল দিয়ে আমার পুরো মাসল অ্যাকশন পটেনশিয়ালটা ছড়া যায়, ফলে আমার সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়ামটা স্টোর থাকে, সেই ক্যালসিয়ামটা রিলিজ হয়, রিলিজ হয়ে ক্যালসিয়ামটা আমার মাসলের ট্রপোনিন সি নামক একটা প্রোটিনের সাথে কি বাইন্ড হয়, বাইন্ড হয়ে হচ্ছে আমার ট্রপোনিন সি এর সাথে বাইন্ড হলে আমার যে দুইটা কন্ট্রাক্টাইল ইউনিট, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, কি হয়, অ্যাক্টিনটা হচ্ছে মায়োসিনের সাথে জোড়া লাগে, তো মায়োসিনের গায়ের উপর অ্যাক্টিনের জন্য কিছু বাইন্ডিং সাইট আছে। ট্রপোনিন সি যখন ক্যালসিয়ামের সাথে, ট্রপোনিন সি তে যখন ক্যালসিয়াম বাইন্ড হয়, তখন ট্রপোনিন সি তার যে কাজটা, অর্থাৎ মায়োসিনের গায়ে যে অ্যাক্টিনের বাইন্ডিং সাইট আছে, সেই বাইন্ডিং সাইটগুলোকে ওপেন করে দেয়, ফলে অ্যাক্টিন এসে তখন মায়োসিনের উপরে এসে জোড়া লাগে, এবং জোড়া লাগার পর হচ্ছে আমার অ্যাক্টিন এবং মায়োসিন জোড়া লাগার পর এটা টান দিয়ে স্লাইড করে, হ্যাঁ, থিক এবং থিন ফিলামেন্টের উপর একটা স্লাইডিং হয়, অ্যাক্টিন মায়োসিনকে ধরে টান মারে সোজা কথা, ফলে আমার মাসল কন্ট্রাকশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। বাকি প্রসেসটা আমি বাংলায় বললাম, তোমরা ইংলিশে মুখস্থ করবা রিটেনের জন্য। আচ্ছা, কন্ট্রাকশনের পর রিল্যাক্সেশনটা কিভাবে হয় সেটা ছোট করে বলে দিচ্ছি। ক্যালসিয়াম যে ট্রপোনিন সিতে আসছিল, সেখান থেকে বের হয়ে আমার সার্কোপ্লাজমিক রেটিকুলাম আবার ফেরত যায়, হ্যাঁ, ট্রপোনিন থেকে রিলিজ হয় এবং সেখানে সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফেরত যায়, এবং ফলশ্রুতিতে যেটা হয় যে অ্যাক্টিন আমার মায়োসিনের উপরে যে বাইন্ড হয়েছিল সেটা উইথড্র করে নেয়, এবং মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং সাইটগুলো ক্লোজ হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার রিটার্নের কোশ্চেনটা। এখান থেকে আসলে আর তেমন কিছু পড়া সত্য কথা বলতে নাই, যেটা ফাইবারতে ধরতে পারে একটা ছোট করে, যে ক্যালসিয়ামের মাসল কন্ট্রাকশনের ভূমিকা কি, ঠিক আছে। ক্যালসিয়াম মাসল কন্ট্রাকশনের ভূমিকা কি আমরা যদি স্কেলেটাল মাসলে বুঝে ফেললাম, যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামটা রিলিজ হয়, সেটা হচ্ছে স্কেলেটাল মাসলের ট্রপোনিন সি নামে যেটা প্রোটিন আছে, সেই প্রোটিনের সাথে বাইন্ড করে। তো আলটিমেটলি সেই ট্রপোনিন সিটাই হচ্ছে কি আমার মায়োসিনের উপরে যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকে, সেই সাইটটাকে ওপেন করে। তো সেটা ওপেন না হলে আমার অ্যাক্টিন বসতোও না, মায়োসিনকে ধরে টানা মারতে পারতো না। সো ক্যালসিয়াম ইনডাইরেক্টলি আমার মাসল কন্ট্রাকশনের একটা কি মানে বলতে পারো রেগুলেটরি কেমিক্যাল। এটা হচ্ছে স্কেলেটাল মাসলের ক্ষেত্রে। আচ্ছা, স্মুথ মাসলের ক্ষেত্রে কি হবে? স্মুথ মাসলের কন্ট্রাকশন হয়, যেমন আমি যেটাকে খেয়ে আসছি, খেয়ে তোমাদের ক্লাস নিতে বসছি, আমার জিআইটির মধ্যে খাবার আছে, তো ও তো যে পেরিস্টালসিস করতেছে, কন্ট্রাকশন করতেছে, ঠিক আছে। তো কি হয়, আমার যেমন স্কেলেটাল মাসল আছে ট্রপোনিন সি, সেরকমই স্মুথ মাসলে আছে হচ্ছে ক্যালমোডিউলিন। ক্যালমোডিউলিনের সাথে যখন ক্যালসিয়াম বাইন্ড করে, তখন ক্যালমোডিউলিন ডিপেন্ডেন্ট মায়োসিন লাইট চেইন কাইনেস, একটা কঠিন নাম, এই এনজাইমটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। সে কি করে, আমার মায়োসিনের ফসফোরাইলেশন করে। আমার তো অ্যাক্টিন আর মায়োসিন দুইটা মানে কন্ট্রাক্টাইল ইউনিট, তো
তো মায়োসিনের ফসফোরাইলেশন হলে আমার মায়োসিনের এটিপেজ অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং মায়োসিনের উপর আমার অ্যাক্টিন এসে জোড়া লাগে। মানে এর একটু ব্যতিক্রম, মানে স্কেলেটাল মাসল থেকে যে আমার কি হলো, একটা এনজাইম অ্যাক্টিভেট হইলো, এনজাইমটা আমার মায়োসিনের ফসফোরাইলেশন করলো, ফলে ফসফোরাইলেশন হলে আমার মায়োসিন এটিপেজ অ্যাক্টিভিটি মানে এটিপি কে ভেঙে এনার্জি প্রডিউস করে, সেই এনার্জির দ্বারা অ্যাক্টিন মায়োসিনের সাথে কি বাইন্ড হয়ে মায়োসিনকে ধরে টান মারে। এই হচ্ছে আমার এখানে ক্যালসিয়াম ইনডাইরেক্টলি এখানে আমার রোল প্লে করে। মোটামুটি ভাবে এই দুটো জিনিস আমি বলবো। আর বলবো হচ্ছে যে এখানে কার্ডিয়াক আর স্কেলেটাল মাসলের মধ্যে পার্থক্য আমার মনে হয় না এখানে পড়া দরকার আছে, কজ এটা হিস্টোলজির প্রশ্ন আগে আসতো এগুলা। তো মোটামুটি ভাবে আমি খুব শর্টে এই জিনিসগুলোই বলার চেষ্টা করলাম জেনারেল ফিজিওলজিতে, যে এখানে অ্যাকচুয়ালি পড়ার জিনিস খুব কম, প্রফের প্রিপারেশন নেওয়ার জন্য এখানে এই যে সিলেক্টিভ যে কথাগুলো আমি বললাম, যে জিনিসগুলো পড়তে বললাম, এই পড়াগুলো যদি তুমি মোটামুটি ভাবে পড়ে যাও প্রফে এর চেয়ে বেশি আসে না, এর চেয়ে বেশি রিটেনও আসে না, এর চেয়ে বেশি ব্যাপারে ধরেও না। তো তাও আমি একটু আলাদাভাবে এই ক্লাসটা নিলাম। আমি চাইলে এটাকে আরেকটু লিঙ্কডি করতে পারতাম, এখানে আমি ব্লাডের কোনো কিছু ঢুকাতে পারতাম, বাট আমি ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা নিব সেখানে আমি মানে অলরেডি তো আমি হচ্ছে যে প্লাটিলেট আর ব্লাড গ্রুপিং তোমাদের নিয়ে ফেলছি। তো আরবিসি ডাব্লিউবিসিটা আমি আলাদা একটা ক্লাসে রাখবো, কারণ আরবিসির মধ্যে অনেক পড়া আছে। তো সেটা তোমরা দেখবা। তো জেনারেল ফিজিওলজি এতটুকুই ছিল তোমাদের জন্য। তো সবাইকে ধন্যবাদ। তারপরে জেনারেল ফিজিওলজিতে আমার কাছে মনে হয় পরে একটু বোরিং লাগতে পারে, যে ভাইয়া এই জিনিসটা মনে থাকতেছে না, বা আপনি তো মনে হয় জিনিসটা বলেন নাই, বা এই জিনিসটা বুঝতে পারতেছি না, কিভাবে মনে রাখবো। তো এরকম যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে অবশ্যই আমাকে জানাও থ্রু এই লাইভের কমেন্ট সেকশনে, অথবা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপ করা হবে, এক্সিস মেডিকেল স্কুলের অফিসিয়াল ইউটিউব পেজে। তো সেই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখানে সেই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি পার্সোনালি চেষ্টা করবো তোমাদের সকল কনফিউশন দূর করে তোমাদের প্রফের একটা ভালো প্রিপারেশন ব্যাকগ্রাউন্ড দিতে। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমি ভিডিওটা দেখলাম, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আমার নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাবো, এবং এইখানে আমি শেষ করছি। এবং মনে রাখবা নেক্সট ক্লাসে একটা চমক আছে, একটা বিশেষ ঘোষণা। সেই বিশেষ ঘোষণাটা কি জানতে হলে আমার নেক্সট ক্লাসে অবশ্যই চোখ রাখতে হবে। তো সেই ঘোষণাটা দেওয়ার অপেক্ষা রেখে আমি কেমি সাজিদ আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাস আমার থাকবে আরবিসি এবং ডাব্লিউবিসি নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।